না, এগুলোর পরও আমরা শুরু করে দিই। জি স্যার, দেখা যায়। ওকে, আমরা তাইলে এসএসসি বায়োলজি চ্যাপ্টার 10 পড়তেছিলাম। আজকে মোটামুটি আমাদের প্রায় লাস্ট ক্লাস এই অধ্যায়ের। আমরা এগুলা সব পড়ে ফেলছি। আজকে হরমোন শুরু হবে। তার আগে বিভিন্ন আমাদের গ্রন্থ আছে, গ্রন্থগুলোর অবস্থা আমরা অ্যাড করে এটা একটু দেখায় দিব আর কি। প্রথমে আমরা চলে আসি পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায় থাকে দেখো। এটা প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি, অন্য নাম হাইপোফাইসিস। এইটা হচ্ছে মোটর দানার মতো বা মটরশুঁটির মতো। এর অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে মস্তিষ্কের নিচে। তাইলে পিটুইটারি গ্রন্থির অবস্থান দেখো, এই যে মস্তিষ্ক আছে, এই যে মস্তিষ্ক, মস্তিষ্কের নিচে অবস্থিত পিটুইটারি গ্রন্থি। এই যে এখানে যে কমলা কালারের যে মটরশুঁটির দানার মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি। এরপরে আমরা পরেরটা চলে আসি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি আমরা জানি যে আমাদের গলায় থাকে। কোথায় থাকে? আমাদের গলায় থাকে। আমাদের গলায় এই যে এইটা যে নেমে গেছে টেলিফোনের তারের মতো পেঁচানো পেঁচানো, এটা হচ্ছে ট্রাকিয়া। এই যে সোজা চলে গেছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ট্রাকিয়া। তাইলে ট্রাকিয়ার সামনে থাকে। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? ট্রাকিয়ার সামনে থাকে। দেখো থাইরয়েড গ্রন্থির খণ্ড কয়টা? দেখো এইটা একটা খণ্ড এবং এইটা একটা খণ্ড, এবং দুই খণ্ডের মাঝখানে এই জায়গাটাতে লাগানো আছে। তাহলে যে জায়গাটাতে লাগানো থাকে ওই জায়গার নাম বলা হয় ইসমাস, এবং এই দুইটা হচ্ছে খণ্ড। তাহলে ট্রাকিয়াটা দেখতে দেখো প্রজাপতির পাখার মতো লাগতেছে না? প্রজাপতির পাখার মতো লাগতেছে। তাইলে এখানে একটা মাথার সুর দিয়ে দিলেই দেখবা যে এটা একটা কি হয়ে যাবে? প্রজাপতি হয়ে যাবে। এই জন্য এই থাইরয়েড গ্রন্থিকে প্রজাপতি গ্রন্থিও বলা হয়। তাইলে গ্রন্থির ভেতরে প্রজাপতি গ্রন্থি হচ্ছে থাইরয়েড। আর হাড় বা অস্থির ভেতরেও এরকম প্রজাপতি আকৃতির একটা অস্থি আছে। প্রজাপতি আকৃতির একটা অস্থি আছে। সেই অস্থির নাম কি? সেই অস্থির নাম হচ্ছে স্ফেনয়েড। দন্ত শয়ে ফয়ে যুক্ত একার, স্ফে দন্ত ন অন্তস্থ একার ড, স্ফেনয়েড। তাহলে স্ফেনয়েড অস্থিকে বলা হয় প্রজাপতি অস্থি, আর আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে এই গ্রন্থিকে বলা হয় প্রজাপতি গ্রন্থি, কারণ দুইটাই দেখতে কেমন? প্রজাপতির মতো। তাইলে থাইরয়েড গ্রন্থির অবস্থান আমরা দেখি। অবস্থান কি? গলায়। এই যে আমরা দেখতেছি গলায়, এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার ওপরে। তাহলে গলায় ট্রাকিয়ার ওপরের অংশে। তারপরে আমরা চলে আসি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারা মানে পাশে, থাইরয়েড মানে থাইরয়েডের পাশে থাকে। মূলত এটা থাইরয়েড গ্রন্থির পিছনে থাকে। কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থির পিছনে। দেখো এই ছবিটা যদি লক্ষ্য করো, এই যে এটা থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থিটাকে যদি আমরা উল্টায় যদি পেছন সাইডটা দেখি, পেছন সাইডটা দেখলে দেখবে যে এই যে পেছন সাইডে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তাহলে এগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থির পেছনে লাগানো আছে, এগুলাকে বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি। তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থির পেছনে থাকে। এরপরে আমরা চলে আসি, থাইরয়েড প্যারাথাইরয়েড গেল, এরপরে চলে আসি আমরা হচ্ছে থাইমাস। থাইমাস গ্রন্থি কোথায় আছে দেখো? গ্রীবা অঞ্চলে। গ্রীবা মানে কি? ঘাড় বা ঘাড়ের আশেপাশের অঞ্চল। তাহলে এইটা মূলত আমাদের যে ঘাড় আছে, ঘাড় কাকে বলা হয়? কাঁধ। তাহলে এই যে কাঁধ বরাবর আমাদের মাঝখানে থাকে। এই যে লাল কালারের, এইটাই হচ্ছে কি? এইটাই হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থি। তাহলে থাইমাস গ্রন্থি কোথায় থাকে? আমাদের গ্রীবা অঞ্চলে থাকে। তারপরে অ্যাডরেনাল। অ্যাডরেনাল মানে কি? অ্যাড মানে যুক্ত, রেনাল মানে কিডনি, তার মানে কিডনির সাথে যুক্ত। অথবা সুপ্রা মানে ওপরে, রেনাল মানে কিডনি, তার মানে কিডনির ওপরে। তাহলে এটা কিডনির ওপরে টুপির মতো থাকে। কোথায় থাকে? কিডনির ওপরে টুপির মতো থাকে। আর কিডনি আমাদের কোথায় থাকে? আমাদের দেহের পাঁজরে, তার মানে কোমরের দিকে দুই সাইডে থাকে আর কি। তাইলে আমরা অ্যাড্রেনাল গ্রন্থিটা দেখে ফেলি। এই যে দেখো আমাদের দেহের পাঁজর বরাবর কি আছে? কিডনি আছে, এবং কিডনির ওপরেই যে ক্যাপের মতো একটা অংশ আছে, এটাকে কি বলা হচ্ছে? অ্যাড্রেনাল বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? অ্যাড্রেনাল বলা হচ্ছে। তাইলে এই ছবিটা যদি আমরা জুম করে দিই, দেখো এই যে লাল কালারের কিডনি, কিডনির ওপরে এই যে হলুদ কালারের একটা আমাদের কি আছে? টুপির মতো অংশ আছে। এই যে এইটুকুকেই বলা হচ্ছে কি? অ্যাড্রেনাল। তাহলে এটাই কিডনির সাথে যুক্ত, আরেক কিডনির সাথে যুক্ত, একটা ডান কিডনির সাথে। তাহলে ডান কিডনির সাথে ডান অ্যাড্রেনাল, বাম কিডনির সাথে বাম অ্যাড্রেনাল। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। নোট আমি প্রোভাইড করব।
তাইলেই পড়া হয়ে যাবে। এরপর আমরা চলে আসি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মূলত কোথায় পাওয়া যায়? অগ্ন্যাশয়ে। কোথায় পাওয়া যায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয়ে পাওয়া যায়। তাইলে অগ্ন্যাশয়ের ভেতরে। তাইলে অগ্ন্যাশয়ের ইংরেজিটা আমাদের জানতে হবে। অগ্ন্যাশয়ের ইংরেজি কি? প্যানক্রিয়াস। PANCREAS। তাইলে অগ্ন্যাশয়ের আরেকটা নাম হচ্ছে প্যানক্রিয়াস। তাইলে এটাকে বলা হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা প্যানক্রিয়েটিক আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে প্যানক্রিয়াসটা কোথায় থাকে? আমাদের বডিতে লাল কালারের যেটা দেখতেছো এটা হচ্ছে লিভার। লাল কালারের যেটা দেখতেছো এটা হচ্ছে কি? লিভার। তাইলে লিভারের নিচে আছে হচ্ছে এই যে খাদ্যনালী, এটা হচ্ছে স্টমাক। খাবার খাইলে আমাদের খাবারগুলা কোথায় যায়? এখানে যায়। আর এই যে লিভারের নিচে স্টমাক, স্টমাকের নিচে দেখো একটা পাতার মতো অঙ্গ আছে। কিসের মতো অঙ্গ আছে? পাতার মতো অঙ্গ। এই যে দেখো এখান থেকে শুরু করে এই যে এইটা এবং ভেতরে দেখো পাতার মধ্যে শির দেয়া আছে। পাতা যেরকম শিরা শিরা থাকে এরকম শিরা শিরা আছে। তাইলে এইটাই হচ্ছে কি? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এখন এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় যদি আমরা কাটি, কেটে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, তাইলে এই জায়গাটাতে কিছু গুচ্ছ গুচ্ছ কোষ দেখা যায়, গুচ্ছ দেখা যায়। এই গুচ্ছগুলোকেই বলা হয় হচ্ছে কি? আইলেটস। গুচ্ছগুলোকেই বলা হয় আইলেটস। আইলেটস মানে দ্বীপ, দেখতে দ্বীপের মতো দেখায়, এই জন্য এগুলোকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স এই দ্বীপগুলো আবিষ্কার করে, এই জন্য এগুলোর নাম হয় কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় পাওয়া যায়? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে পাওয়া যায়। এরপরে চলে আসো গোনাড। গোনাড মানে কি? জনন গ্রন্থি। গোনাড মানে কি? জনন গ্রন্থি। জনন কাজে কি লাগে? শুক্রাণু আর ডিম্বাণু লাগে। তাহলে শুক্রাণু উৎপন্ন হয় কোথায়? শুক্রাণু উৎপন্ন হয় হচ্ছে ছেলেদের টেস্টিসে। ছেলেদের কোথায় উৎপন্ন হয়? টেস্টিসে। আর মেয়েদের যে ডিম্বাণু উৎপন্ন হয়, এই ডিম্বাণু উৎপন্ন হয় কোথায়? মেয়েদের ওভারিতে। তাইলে টেস্টিস আর হচ্ছে ওভারি। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কিছু বেসিক হবে, কিছু বেসিক নলেজ রাখতে হবে এই জনন সম্পর্কে। তাইলে দেখো, ছেলের টেস্টিস মানে কি? টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। টেস্টিস মানে কি? শুক্রাশয়। আর ওভারি মানে কি? ডিম্বাশয়। ওভারি মানে ডিম্বাশয়। তাইলে ডিম্বাশয়ে কি উৎপন্ন হবে? ডিম উৎপন্ন হবে। ডিম মানে কি? মানুষের ক্ষেত্রে এটাকে বলা হয় ডিম্বাণু। মানুষের ক্ষেত্রে কি বলা হয়? ডিমকে বলা হয় ডিম্বাণু। আর শুক্রাশয় উৎপন্ন হয় কি? শুক্রাণু। শুক্রাশয় উৎপন্ন হয় শুক্রাণু। তাহলে শুক্রাণু ডিম্বাণু নিষেকের মাধ্যমেই আমাদের কি হয়? জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ দেহ সৃষ্টি হয়। এখন লক্ষ্য করো, বিয়ে হইলে কি হচ্ছে? শুক্রাণু ডিম্বাণুর মিলন হচ্ছে, ফলে সন্তান উৎপন্ন হচ্ছে। তাইলে বিয়ে না হইলে কি হচ্ছে? আমরা জানি মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক রসচক্র শুরু হয় প্রায় আমাদের দেশের প্রেক্ষাপটে 12 বছরের আশেপাশে থেকে। তার মানে কি? একটা মেয়ের বয়স যখন 12 বছরের আশেপাশে, তার মানে বয়ঃসন্ধিকাল চলে আসে, তখন তাদের মাসিক রসচক্র শুরু হয়। মাসিক রসচক্র। এই মাসিক রস সম্পর্কে ডিটেইলস কি হয় না সব ইন্টারমিডিয়েটে যে পাবা, এই জন্য এখানে একটু বেসিকটা জেনে রাখতে হবে। মাসিক রসচক্র এটাকেই বলা হয় কি? MEANS, মেনস্ট্রুয়াল সাইকেল। আমি আগেই বলছি, একদম প্রথমেই বলছি যে সায়েন্সে পড়তে হলে কোনো লজ্জা মজ্জা থাকা যাবে না। তাইলে লজ্জা করলে জীবনে কিছু শিখবা না। তাইলে এই যে মাসিক রসচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলটা কেন হয়? দেখো, তোমার বাসায় যে মুরগি আছে, মনে করো মুরগির কোনো মোরগ নাই। বাসায় কোনো মোরগ নাই, কিন্তু মুরগি আছে। মোরগ নাই, মুরগি আছে, কিন্তু সেই মুরগি ডিম পারে নাকি পারে না? মোরগ ছাড়াও কিন্তু মুরগি ডিম পারে, কিন্তু সেই ডিমে কি হবে না? বাচ্চা হবে না। যেরকম লেয়ারের মুরগির যে লাল ডিম কিনে খাও, লেয়ারের মুরগির এই লেয়ারের ফার্মে কিন্তু কোনো মোরগ রাখা হয় না। কারণ কি? তারা বাচ্চা উৎপাদনের জন্য এই মুরগিগুলো করে না। মুরগিগুলো বিজনেস করে মূলত ডিম বিক্রির জন্য এবং বড় হইলে গোস্ত বিক্রির জন্য। তো সেখানে মোরগের প্রয়োজন হয় না, কিন্তু তারপরও মোরগ না থাকলেও কি হয়? মুরগি ডিম পারে। তার মানে মুরগি মানে কি? মেয়ে। তাইলে মেয়েদের দেহে তোমার ডিম সবসময় উৎপন্ন হবেই। ডিম সবসময় উৎপন্ন হবে। এখন একটা মেয়ের বিয়ে হয় নাই, তার ডিম দিয়ে কাজ কি? তাইলে তার ডিম্বাণু দিয়ে কাজ কি? ডিম্বাণুর কোনো
তার আপাতত কোনো কাজ নাই। এই জন্য কী হয়, এই ডিম্বাণুটা কী হইতে হবে, নষ্ট হইতে হবে। তাইলে এই যে ওভারির ভেতরে যখন ডিম্বাণু উৎপন্ন হয়, এই ডিম্বাণুটা ওভারি দিয়ে যায় হচ্ছে ইউটেরাসে। কোথায় যায়? ইউটেরাসে। মনে করো ইউ আকৃতির আঁকা ইউটেরাস। ইউটেরাস বা জরায়ুতে যায়। এই জরায়ুতে যেয়ে ডিমটা যখন এখানে গেঁথে যায়, তখন তাদের মাসিক শুরু হয়, মেনস্ট্রুয়েশন শুরু হয়, এবং মাসিকে কী হয়, ব্লিডিং হয়, রক্তপাত হয়। রক্তপাত কেন হয়? এই ডিমটা যখন এখানে পড়ে, পড়ার পর এই যে ইউটেরাসের এই ভেতরের প্রাচীর সহ ভেঙে, এই ডিম সহ ভেঙে টুকরো টুকরো হিসেবে আমাদের মেয়েদের শরীর থেকে বের হয়ে আসে। তাহলে এই যে এটা যখন ভেঙে যায়, তখন এদিকে রক্তনালী আছে, এই রক্তনালীগুলাও ভেঙে যায়। তাহলে রক্তনালী ভাঙলে রক্তপাত হবে। এই জন্য মেনস্ট্রুয়াল সাইকেলে বা মাসিক রসচক্রের সময় কী হয়, রক্তপাত হয়। এবং যেহেতু এই যে ভেতরের ওয়াল ভেঙে যাচ্ছে, এই জন্য মেয়েদের এই মেনস্ট্রুয়েশনের সময় প্রচুর পরিমাণে পেইন হয়। তাহলে এই পেইনটা তোমরা রিলিজ করবা কিভাবে, কম করবা কিভাবে? ওষুধ খাইতে পারো, পেইন কিলার খাইতে পারো, অ্যালজিন বা এই ধরনের ওষুধ, অথবা একটা ব্যাগে বা বোতলে, দেখো হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়, হট ওয়াটার ব্যাগ, তারা যে সার্চ দিলেই পাবা। হট ওয়াটার ব্যাগ অথবা একটা বোতল নিবা, বোতলের মধ্যে গরম পানি ভরবা, ভরে পেটের যেখানে ব্যথা হচ্ছে সেখানে একটু হিট দিবা, সেঁক দিবা, গরম সেঁক দিবা, তাইলে আরাম পাবা। তাইলে এটা হচ্ছে আমাদের বেসিক গোনাড সম্পর্কে। তাইলে অবস্থান কোথায় থাকে? গোনাডের অবস্থান মেয়েদের থাকে ডিম্বাশয়ে, ছেলেদের থাকে শুক্রাশয়ে। আমরা আজকে চলে আসি আজকের যে মেইন পড়া। আমরা গত দিনের পড়া একটু রিভিশন দিয়ে দিলাম। আমরা এখন চলে আসি আজকের মেইন পড়াতে। আজকের মেইন পড়া আমরা শুরু করব হরমোনজনিত অস্বাভাবিকতা। তার মানে আমরা আজকে যতটুকু পড়বো সব হচ্ছে রোগ নিয়ে। সব পড়বো কী নিয়ে? রোগ নিয়ে। এখন এক রোগ আরেক রোগের সাথে গুলিয়ে ফেলা যাবে না, যেহেতু একদিনে আমরা অনেকগুলো রোগ পড়বো। মনোযোগ দিতে হবে। একটা রোগ শেষ হওয়ার পরে ওই রোগ সম্পর্কে ক্লাসেই পড়াটা 100% কভার করে নিতে হবে। যেন পড়ার যদি ধান্দা রাখো, তাইলে দেখবা যে এক রোগের সাথে আরেক রোগ গুলায় যাচ্ছে। এখানেই মুখস্থ করে নিতে হবে। আমরা চলে আসি, প্রথমে আমরা চলে আসি থাইরয়েড সমস্যা। তাহলে থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় ছিল? থাইরয়েড গ্রন্থি ছিল হচ্ছে আমাদের গলায়, ট্রাকিয়ার সামনে, গলায় ট্রাকিয়ার সামনে। তাইলে থাইরয়েড সমস্যায় মূলত কি হয়? আমরা এর আগে কত অধ্যায় পড়ে আসছি? তৃতীয় অধ্যায় না কোন অধ্যায়ে পড়ে আসছি? তাইলে থাইরয়েড সমস্যাকে মূলত কি বলা হয়? গয়টার বলা হয়। কি বলা হয়? গয়টার বলা হয়। মূলত থাইরয়েডের অনেক সমস্যা আছে। এই থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যা, যত ধরনের রোগ হয় থাইরয়েড গ্রন্থির, সব রোগকে একসাথে বলা হয় গয়টার। গয়টার নির্দিষ্ট একটা কোনো রোগ না। থাইরয়েডের যে কোনো সমস্যা হইলেই, এই যে গলায় যে গ্রন্থিটা আছে, থাইরয়েড গ্রন্থি, আমাদের এই যে গলায় যে গ্রন্থিটা আছে থাইরয়েড গ্রন্থি, এই গ্রন্থিতে কোনো সমস্যা হইলেই, যে কোনো সমস্যা হইলেই এই গ্রন্থিটা কী হয়ে যায়? ফুলে যায়। এই গ্রন্থিটা কী হয়ে যায়? ফুলে যায়। তখন দেখবা যে আমাদের এলাকায় কিছু লোক ভিক্ষা করতে আসে, গলা অনেক ফোলা। তাহলে তাদের কী সমস্যা? তাদের এই যে থাইরয়েড গ্রন্থির সমস্যা আছে। তাইলে গলা যদি ফুলে যায়, তাইলে সেই ফোলাটাকেই কি বলা হয়? গয়টার। তাহলে গয়টার কী কারণে হইল? যে কোনো থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণেই এই গলাটা ফুলে যেতে পারে, থাইরয়েড গ্রন্থিটা ফুলে যেতে পারে। তাহলে থাইরয়েড গ্রন্থি ফুলে গেলে যে সমস্যার কারণেই হোক, সেটাকে বলা হবে কি? গয়টার। এখন আমরা আমাদের এই গয়টারটা কেন হয়? গয়টারটা হয় মূলত আমাদের খাবারে বা আমাদের শরীরে আয়োডিনের অভাব থাকলে। কিসের অভাব থাকলে? আয়োডিনের অভাব থাকলে। তাইলে আমরা একটু দেখি আয়োডিন কোথায় থাকে। আমরা জানি যে আমাদের দেশে আয়োডিনের প্রধান উৎস হচ্ছে সমুদ্রের পানি। আয়োডিনের প্রধান উৎস কি? সমুদ্রের পানি। তার মানে কি? মানুষের যে খাদ্যে আয়োডিনের মূল উৎস সামুদ্রিক মাছ। তার মানে সামুদ্রিক মাছ, সমুদ্রের পানিতে যে মাছ থাকে তার দেহেই তো প্রচুর পরিমাণে আয়োডিন থাকবে। এখন আমরা তো সমুদ্রের পানি খাই না। সমুদ্রের পানি কি? লবণাক্ত, খাওয়া যায় না। তাইলে আমরা খাই কি? মূলত সমুদ্রের মাছ খাই। তাইলে মানুষের যে খাদ্য আয়োডিনের মূল উৎস, তাইলে মানুষের আয়োডিনের মূল উৎস যে খাদ্য, কোন খাদ্য? সামুদ্রিক মাছ। এখন এই আয়োডিনের অভাবে থাইরয়েড রোগ কেন হয়? এই আয়োডিন যে খাবারে আছে সেই খাবার খাইলে আমাদের দেহে আয়োডিন যাবে, আর আয়োডিন থাইরয়েড হরমোন তৈরি করে। আয়োডিন কি করে? থাইরয়েড হরমোন তৈরি করে। থাইরয়েড হরমোন কি ছিল রে? থাইরয়েড হরমোন কি ছিল? T3, T4 আর TSH। T3 কথা তোমাদের বইয়ে বোধহয় লেখা নাই। T3 হচ্ছে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন, T4কে বলা হয় থাইরক্সিন, আর TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
তাইলে এই যে থাইরয়েড হরমোন আছে, এই হরমোনগুলো তৈরি হইতে হইলে কি লাগে? আয়োডিন লাগে। তাহলে আয়োডিন আমাদের শরীরে যদি দিতে হয়, তাই আমাদের কি খাইতে হবে? সামুদ্রিক মাছ খাইতে হবে। সামুদ্রিক মাছ বাদেও আর কোথায় পাই? তাইলে আমাদের একটা সময় দেখা যেত বাংলাদেশে প্রচুর পরিমাণে এই থাইরয়েডের সমস্যা হইতো, গলা ফোলা রোগ হইতো, গয়টার হইতো। তাইলে যখন এই গয়টার রোগীর সংখ্যা বাড়তে থাকলো, তখন ডাক্তাররা একটু থিসিস করে দেখলো যে কোন এলাকার মানুষের গয়টার বেশি হচ্ছে। তখন তারা দেখলো যে যে সকল এলাকা সমুদ্র থেকে দূরে, সমুদ্র থেকে দূরে, তাহলে সমুদ্র, আমাদের বাড়ির আশেপাশে কি সমুদ্র আছে রে? আমাদের বাড়ির আশেপাশে নদীই নেই, পুকুর ছাড়া, আর তো সমুদ্র তো দূরের কথা। তাইলে যেসব এলাকা সমুদ্র থেকে দূরে, সমুদ্র থেকে দূরে কোন এলাকা? সমুদ্র থেকে দূরে মূলত উত্তরবঙ্গ। তাহলে আমাদের এলাকাগুলোকে কি বলা হয়? উত্তরবঙ্গ বলা হয়। তাহলে সমুদ্র থেকে দূরে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মধ্যে প্রধান কে? উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি গয়টার হয় হচ্ছে রংপুর পঞ্চগড় এলাকায়, কারণ ওইটা উত্তরবঙ্গেরও শেষ সীমানা। তাইলে রংপুর পঞ্চগড় এলাকা, ওই এলাকাটাতে গয়টার কি পাই আমরা? চলে যাচ্ছি কেন? আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু বলো তো, ইয়ে করো তো, আমাকে কনফার্ম করো। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাইলে যেসব এলাকা আমরা দেখলাম যে সমুদ্র থেকে দূরে, সেসব এলাকায় গয়টার বেশি হয়। তাহলে সবচেয়ে বেশি কোথায়? এছাড়া রংপুরের ওদিকে আছে পঞ্চগড় এবং আমাদের রাজশাহী। তাইলে রাজশাহী অঞ্চলেও কি হয়? গয়টার হয়ে থাকে। তাইলে যে সকল এলাকা সমুদ্র থেকে দূরে, সেই সকল এলাকার লোক তো আর প্রতিদিন সমুদ্রের মাছ খাচ্ছে না। এই জন্য এদের কি হচ্ছে? আয়োডিনের অভাব হচ্ছে, ফলে কি হচ্ছে? গয়টার হচ্ছে। তখন সরকার চিন্তা করলো এদেরকে গয়টার থেকে বাঁচাইতে হবে। তখন কি করা যায়? তখন সরকার বাধ্যতামূলক করলো লবণের সাথে আয়োডিন যোগ করতে। লবণের সাথে কি যোগ করতে? আয়োডিন যোগ করতে। তাহলে খাবার লবণের সাথে যখন সরকার আয়োডিন যোগ করে দিল, তখন আমরা পাতে যখন খাবার লবণ খাওয়া শুরু করলাম, তখন আমাদের কি হইল? আয়োডিনের অভাবটা আস্তে আস্তে পূরণ হইতে শুরু করলো এবং আমাদের গয়টার রোগীর সংখ্যা এখন একেবারেই কম। তবে একটা জিনিস মনে রাখবা, এই গয়টার প্রতিরোধে যদি লবণ বেশি বেশি খাও, পাতে লবণ কিন্তু বেশি খাওয়া যাবে না। পাতে লবণ বেশি খেলে কি হবে? হাই ব্লাড প্রেশার হবে, প্রেশার বেড়ে যাবে। এই যে বলা হয় HTN, হাইপার টেনশন। হাইপার টেনশন মানে কি? ব্লাড প্রেশার বেশি। তার মানে তোমার ফ্যামিলিতে যাদের প্রেশারের রোগী আছে, তাদেরকে লবণ খাইতে দিবে না আলাদা করে। লবণ খাইলে তার প্রেশার আরও বেড়ে যাবে। ওকে, তাইলে আমরা দেখলাম থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিনযুক্ত খাবার লাগে। তাইলে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি কি হয়? ফুলে যায়। তাহলে এই থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়াকে কি বলে? গলগণ্ড বা গয়টার বলে। গলগণ্ড মানে কি? গলায় গন্ডগোল হয়েছে, গলা ফুলে গেছে, তাই না? তাইলে গলগণ্ডের কিছু বিশেষ ধরনের গলগণ্ডের কিছু বিশেষ ধরনকে চিকিৎসা বিজ্ঞানে কি বলা হচ্ছে? গয়টারকে বলা হচ্ছে। তাইলে সব গলগণ্ডই গয়টার নয়। যেরকম গলা, এই গয়টারে, গয়টার ছাড়াও আর কি কারণে গলা ফুলতে পারে? দেখো, গলায় টিউমার হয়েছে, তাই গলা ফুলবে। গলায় টিউমার থেকে ক্যান্সার হয়ে যায়, তাহলে ক্যান্সার হইলেও কি হবে? গলা ফুলবে। গলায় প্রদাহ হয়েছে, গলা ফুলবে। তাইলে তার মানে কি? এই যে টিউমার, ক্যান্সার, প্রদাহ, এই সকল কারণেও গলা ফুলতে পারে। এখন এই সকল কারণে গলা ফুললে সেগুলাকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা গয়টার বলবো না, সেগুলাকে আমরা বলবো হচ্ছে গলগণ্ড। তার মানে গলায় গন্ডগোল হয়েছে, গলা ফুলে গেছে। গয়টার কোনগুলাকে বলবো? গয়টার সেগুলাই যেগুলা আয়োডিনের অভাবে গলাকে ফুলায়। তাহলে আয়োডিনের অভাবে গলা ফুলে গেলে সেইগুলাকে বলা হচ্ছে গয়টার। তাইলে গয়টার বলতে থাইরয়েড গ্রন্থির নির্দিষ্ট রোগকে বোঝায় না, থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগকে। এখন আয়োডিনের অভাবে বেশ কিছু রোগ হইতে পারে। তাহলে এই সকল রোগের সাধারণ বহিঃপ্রকাশকেই কি বলতেছে? গয়টার বলতেছে। এখন গয়টারের কারণ, কেন গয়টার হয়? তাহলে আমরা তো কারণ অলরেডি পড়েই আসছি যে আয়োডিনের অভাব হইলেই কি হয়? গয়টার হয়। তাহলে ওই যে সামুদ্রিক মাছ, সমুদ্রের পানি আয়োডিনের উৎস, সমুদ্র থেকে দূরে উত্তরবঙ্গ, রংপুর। তাহলে রংপুর এলাকায়, রংপুর, পঞ্চগড়, রাজশাহী এই এলাকা, এবং পার্বত্য এলাকায়, পাহাড়ের ওপর। তাইলে পাহাড়ি এলাকায় তো আর সমুদ্র থাকে না, তাহলে পার্বত্য এলাকার মাটিতে কি থাকে? পাহাড়ের ওপর এই মাটিতেও আয়োডিন কম থাকে, ফলে এসব অঞ্চলের মানুষের এই সমস্যা বা গয়টার বেশি দেখা দেয়। তাইলে আমরা আরেকটা জিনিস দেখো, হিমালয়ের পাদদেশে, হিমালয় কি? পাহাড়। তাহলে এই যে পার্বত্য অঞ্চলের মধ্যেই চলে আসতেছে এটা, হিমালয়ের পাদদেশে। হিমালয় যে পাহাড় আছে, পর্বত আছে, হিমালয় পর্বতের নিচে কোন দেশ অবস্থিত? নেপাল অবস্থিত, হিমালয় পর্বতের নিচে। তাহলে নেপালকে হিমালয়ের কন্যা বলা হয়, কারণ হিমালয়ের মনে হয় যে
হিমালয় থেকে নেপালের জন্ম হয়েছে, তাহলে হিমালয়কে নেপালের নেপালকে হিমালয়ের কন্যা বলা হয়। তাহলে হিমালয়ের পাদদেশ নেপালেও গয়টার রোগীর সংখ্যা বেশি। তাহলে গয়টার রোগী আমরা কোথায় কোথায় বেশি? দেখো, আমরা যদি গয়টার রোগী কোথায় বেশি পাওয়া যায় এই প্রশ্নে আসি, তাইলে কি সমুদ্র থেকে দূরে, সমুদ্র থেকে দূরে, বাংলাদেশের ক্ষেত্রে উত্তরবঙ্গ, পার্বত্য এলাকা, আর হিমালয়ের পাদদেশ নেপাল, এই কয়টা জায়গায় কি পাচ্ছি? গয়টার রোগীর সংখ্যা বেশি পাওয়া যায়। তাইলে আয়োডিনের অভাব হইলেই কি হয়? গয়টার হয়। আর গয়টার হলে কি হয়? থাইরয়েড গ্রন্থি যেসব হরমোন উৎপাদন করে সেগুলোর উৎপাদন ব্যাহত হয়। ওই যে থাইরয়েড গ্রন্থি কোন কোন হরমোন উৎপাদন করে আমরা অলরেডি ওপরে পড়ে আসছি। আমাদের একটু রিভাইজ করিয়ে দিই, আমাদের থাইরয়েড গ্রন্থিটা কোথায়? এই যে থাইরয়েড গ্রন্থি। তাইলে থাইরক্সিন, তাইলে থাইরক্সিনকে সংক্ষেপে T4 বলা হয়, এটা একটু লিখে রাখো। দেখবা যে মেয়েদের থাইরয়েড হরমোনের টেস্ট দেয় ডাক্তাররা, সেখানে লেখা দেখবা T3, T4 আর হচ্ছে TSH, এই তিনটা হরমোনের টেস্ট দেয়, কারণ থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোনগুলো নিঃসৃত হয়। T4 যেটা, তার নামই হচ্ছে থাইরক্সিন। ঠিক আছে? এছাড়া এর পাশাপাশি ক্যালসিটোনিন নিঃসরণ হয়। ঠিক আছে? ক্যালসিটোনিন নিঃসরণ হয়। এছাড়া আমাদের এই T3 আর TSH, এইটা এই নোটে এখানে লিখে রাখবা। T3, T3, T3 মানে কি? এই যে 3 আছে, 3 মানে কি? ট্রাই, ট্রাই মানে কি? 3 না? ট্রাই, এইটার নাম আয়োডো, IODO, এটা লিখে রাখবা। ট্রাই আয়োডো থাইরোনিন, ট্রাই আয়োডো THY RONIN, থাইরোনিন। তাহলে ট্রাই আয়োডো থাইরোনিন T3 এর নাম, আর T4 এর নাম থাইরক্সিন, আর TSH এর নাম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েড উদ্দীপক হরমোন। আচ্ছা, তাহলে থাইরয়েড টেস্টে এই তিনটা হরমোন টেস্ট দেওয়া হয় মূলত। তাইলে আমাদের আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি যে হরমোনগুলো নিঃসরণ করে T3, T4, TSH, তারপরে ক্যালসিটোনিন, এই হরমোনগুলোর নিঃসরণ কি হয়ে যায়? হরমোনগুলোর নিঃসরণ কমে যায়। তাইলে এই যে যে হরমোন থাইরয়েড গ্রন্থি নিঃসরণ করে সেগুলোর উৎপাদন ব্যাহত হয়, আর থাইরয়েড হরমোনের তখন কি হয়? ঘাটতি দেখা দেয়, থাইরয়েড হরমোনের পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। তাইলে থাইরয়েড হরমোনের ঘাটতি হইলে কি কি সমস্যা হইতে পারে? থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, শিশুদের বৃদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়। তাহলে দেখো দুইটা বিকাশ, একটা মানসিক, একটা বৃদ্ধি। তার মানে মানসিক বিকাশ মানে কি? ব্রেনের বিকাশ। মানসিক বিকাশ মানে কি? ব্রেন ডেভেলপ ঠিক মতো হবে না। বৃদ্ধির বিকাশ মানে কি? ফিজিক্যাল, তার মানে দেহ বড়। তাইলে বডি, তার মানে দেহ বড় হবে না বা সঠিকভাবে বডির স্ট্রাকচার বিল্ড হবে না। এর পাশাপাশি কি হয়? গায়ের চামড়া খসখসে হয়ে যায়, মুখমণ্ডল গোলাকার হয়ে যায়, চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য থাকে। স্বাভাবিক শিশুদের দেখতে যেমন মনে হয়, এদেরকে দেখতে একটু প্রতিবন্ধী টাইপের লাগে। দেখবা যে আমাদের আশেপাশে অনেক মানুষ দেখা যায় মানে গোলাকার মুখটা, এটাকে বলা হয় মুন ফেস, চাঁদের মতো। তাইলে এইগুলা হচ্ছে এই আমাদের থাইরয়েড হরমোনের ঘাটতির কারণে হয়ে থাকে। তাইলে মানসিক বিকাশ, বৃদ্ধির বিকাশ, চামড়া খসখসে, মুখমণ্ডল গোলাকার, আর হচ্ছে স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য। এখন আয়োডিনের অভাব রোধে, অভান না, এখানে ব হবে, আয়োডিনের অভাব রোধে বা গয়টার প্রতিরোধে করণীয়। তাহলে আয়োডিনযুক্ত লবণ খাইতে হবে, সামুদ্রিক মাছ খাইতে হবে, আর যেসব খাবারে আয়োডিন থাকে, কোন কোন খাবারে আয়োডিন থাকে? কলা, বিভিন্ন ফলমূল এবং কচু, এই সকল আয়োডিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের থাইরয়েড। থাইরয়েড সম্পর্কে, আচ্ছা, থাইরয়েড সম্পর্কে আমরা একটু রিক্যাপচার করে আসি থাইরয়েড সম্পর্কে। তাইলে প্রথমে আমরা চলে আসি, থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থিটা আমাদের গলায় যে ট্রাকিয়া আছে, গলায় ট্রাকিয়ার ওপরে থাকে। থাইরয়েড গ্রন্থি কোন কোন হরমোন নিঃসরণ করে? তোমাদের এই বইয়ে বলা আছে T4 বা থাইরক্সিন। T4 এর নামই থাইরক্সিন আর হচ্ছে ক্যালসিটোনিন, এই দুইটার কথা বলা আছে। এর পাশাপাশি T3 আর TSHটাও মনে রাখবা তোমরা। তাইলে থাইরয়েড গ্রন্থির কি সমস্যা হয়? থাইরয়েড গ্রন্থির দুইটা সমস্যা হয়, একটা হচ্ছে গলগণ্ড, আর একটা হচ্ছে গয়টার। তাইলে গলগণ্ড কি?
গলগণ্ডটা হচ্ছে গলায় গণ্ডগোল। তার মানে যে কোনো কারণে ধরো যে সেটা টিউমার হইতে পারে, তারপরে ক্যান্সার হইতে পারে, টিউমার, ক্যান্সার, বা আমাদের হরমোনজনিত থাইরয়েডের হরমোনজনিত সমস্যার কারণেও হইতে পারে। তাহলে এই টিউমার, ক্যান্সার বা হরমোনজনিত, তার মানে যে কারণেই গলা ফুলুক না কেন সেই গলা ফোলাকে কি বলা হয়? গলগণ্ড বলা হয়। যে কোনো কারণে গলা ফুললে সেই গলা ফোলাকে কি বলা হয়? গলগণ্ড বলা হয়। আর আমাদের এই যে হরমোনজনিত সমস্যাটা হয় কেন? আয়োডিনের অভাবে। হরমোনজনিত সমস্যা হয় কেন? আয়োডিনের অভাবে। তাহলে আয়োডিনের অভাবে যদি এই হরমোনজনিত সমস্যা হয়, আর এই আয়োডিনের অভাবে হরমোনজনিত সমস্যা হওয়ার কারণে যদি গলা ফুলে যায়, তখন সেই সমস্যাগুলোকে একসাথে কি বলা হয়? গয়টার বলা হয়। তাহলে গয়টার হচ্ছে হরমোনজনিত সমস্যার কারণে গলা ফোলা, আর গলগণ্ড হচ্ছে যে কোনো কারণে গলা ফোলা। তাইলে আমরা মূলত দেখতেছি যে আমাদের থাইরয়েড হরমোনের উৎপাদনের ক্ষেত্রে প্রধান উদ্দীপক হচ্ছে আয়োডিন। তার মানে এই থাইরয়েডের সমস্যা হলে আমাদের আয়োডিন খাইতে হবে। তাইলে আমরা চলে আসি, গয়টার কোথায় হয়? গয়টার বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের উত্তরবঙ্গ বা রংপুর অঞ্চলে হয়, পার্বত্য এলাকায় হয়, হিমালয়ের পাদদেশে হয়। ঠিক আছে? আর ঘাটতি হইলে কি কি সমস্যা হয়? শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, বৃদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়, চামড়া খসখসে, মুখমণ্ডল গোলাকার, চেহারা স্বাভাবিক শিশুর থেকে বৈসাদৃশ্য থাকে। মুখমণ্ডল গোলাকার হইলেই তো চেহারা নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক শিশুদের চেয়ে আলাদা লাগবে দেখতে। আয়োডিনের অভাব হইলে আয়োডিন খাইতে হবে। তাহলে আয়োডিন খাবো কীভাবে? আয়োডিনযুক্ত লবণ খাবো, আয়োডিনযুক্ত সামুদ্রিক মাছ খাবো, আয়োডিনযুক্ত অন্যান্য খাবার খাবো, কলা, ফলমূল, কচু। তাহলে এই গেল হচ্ছে থাইরয়েড। তার মানে থাইরয়েড সমস্যার সমাধানে আমাদের খাওয়া লাগবে আয়োডিন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বহুমূত্র বা ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস হইলে দেখবা যে বারবার প্রস্রাব চাপে বা ডায়াবেটিসের পেশেন্টের, এই জন্য ডায়াবেটিসকে বাংলায় বলা হয় বহুমূত্র। ঠিক আছে? তাইলে ডায়াবেটিসে মূলত কি হয়? ডায়াবেটিসের রোগীদের মিষ্টি খাইতে নিষেধ করা হয়। মিষ্টি মানেই কি? যাই মিষ্টি তাই গ্লুকোজ। যাই মিষ্টি তাই কি? গ্লুকোজ। তাইলে ডায়াবেটিসের রোগীদের মিষ্টি বা গ্লুকোজ খাইতে কি করা হয়? নিষেধ করা হয়। কেন নিষেধ করা হয়? তাদের দেহে এই মিষ্টি বা গ্লুকোজ বা সুগার, এই গ্লুকোজটাকেই আবার সুগারও বলা হয়, সুগার বা চিনি। তাই না? তাহলে ডায়াবেটিস যাদের আছে তাদের দেহে কি হয়? এই সুগার বা গ্লুকোজের পরিমাণ কি থাকে? বেশি থাকে। তাহলে সে যদি আরও সুগার খায় তাইলে কি হবে? তার এই সুগারের পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ আরও বেড়ে যাবে। তাহলে আরও বেড়ে গেলে তো ডায়াবেটিস আরও বেড়ে যাবে। তাহলে ডায়াবেটিস বাড়া মানে কি? রোগীর রক্তে সুগার বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে ডায়াবেটিস বাড়া মানে কি বাড়া? রক্তে সুগার বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। এই জন্য ডায়াবেটিস রোগীদের মিষ্টি জাতীয় খাবার খাইতে নিষেধ করা হয়, আবার ভাত খাইতেও নিষেধ করা হয়। ভাত খাইতে কেন নিষেধ করা হয়? তার মানে ভাত বেশি খাইতে নিষেধ করা হয়, কারণ আমাদের ভাত, রাইস খাওয়ার পর যখন হজম হয়, হজম মানে কি? পরিপাক, তাই না? পরিপাকের ইংরেজি কি? ডাইজেস্ট। তাইলে এই রাইস ডাইজেস্ট হয়ে সুগার তৈরি করে, সুগারে পরিণত হয়, সুগার বা গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে? তার মানে কার্বোহাইড্রেট জাতীয় যত খাবার আছে, রাইস, ভাত, আলু, এগুলা বেশি পরিমাণে খাইলে এগুলাও হজম হওয়ার পর কি তৈরি করে? সুগারে কনভার্ট হয়ে যায়। এই জন্য ডায়াবেটিসের রোগীদের ভাত কম খাইতে বলা হয়। তাইলে ভাতও চাউল থেকে তৈরি, রুটিও চাউল থেকে তৈরি। তাহলে এদেরকে রুটি খাইতে বলা হয় কেন? কারণ রুটি বানানোর আগে চাউলটা তোমরা মেশিনে নিয়ে যে পিষে নিয়ে আসো, আটা বানিয়ে নিয়ে আসো, ময়দা বানিয়ে নিয়ে আসো, যখন চাউলটা পেষা হয় তখন তার এই সুগারের পরিমাণটা, চাউলে যে সুগারের পরিমাণ আছে এটা কমে আসে। প্রসেসিং হওয়ার ফলে সুগারের পরিমাণটা কমে আসে। এই জন্য একই পরিমাণ চাউল থেকে উৎপন্ন ভাত, যে পরিমাণ সুগার আমাদের দেহে বাড়ায়, রুটি তার চেয়ে অনেক কম বাড়ায়। এই জন্য ডায়াবেটিসের রোগীদের বলা হয় যে আপনারা রুটি খায়েন, ভাত খায়েন না। এখন তুমি আবার রুটি খাইতে বলছো, রুটি যদি খেজুরের লালি গুড় দিয়ে খাও বা মিষ্টির ঝোল দিয়ে খাও, তাইলে ওই রুটি খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। আচ্ছা, আমরা চলে আসি
বহুমূত্র বা ডায়াবেটিস সম্পর্কে এই রোগের সাথে আমরা সবাই পরিচিত। দেখো এখন আরেকটা জিনিস আমরা একটু বলি, এখানে আমাদের কি বেড়ে গেল? সুগার বেড়ে গেল ডায়াবেটিসে। কি বেড়ে গেল? সুগার বা গ্লুকোজ বেড়ে গেল। সুগার বা গ্লুকোজ কি হয়ে গেল? বেড়ে গেল। এখন এই গ্লুকোজ বা সুগার বেড়ে গেলে ডায়াবেটিসের রোগীদের ইনজেকশনের মাধ্যমে কি দেয়া হয় বলো তো? ইনসুলিন দেয়া হয়। এই ইনসুলিনের কাজ কি? এই যে গ্লুকোজ বা সুগার আছে এর পরিমাণটাকে কমানো। এর পরিমাণটাকে কি করে? কমানো। তাইলে এই যে গ্লুকোজ বা সুগারের পরিমাণ কমায় কে? ইনসুলিন। এখন ডায়াবেটিস আমাদের দেহে কখন হয়? এই ইনসুলিন কি আমাদের দেহে তৈরি হয় কি হয় না বলো তো? ইনসুলিন আমাদের দেহে তৈরি হয়। আমরা যে অগ্নাশয় পড়েছিলাম, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে চলে আসো, দেখো ইনসুলিন তৈরি হয় কিনা পেয়ে যাবা। এই যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাইলে দেখো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বেশ কয়েক ধরনের কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা, গামা। এর মধ্যে বিটা কোষ কি তৈরি করে? ইনসুলিন তৈরি করে। তাহলে দেখো এই যে এখানে লেখা আছে বিটা কোষ ইনসুলিন নিঃসরণ করে। তাহলে আমাদের দেহে কোথায় ইনসুলিন তৈরি হয়? অগ্নাশয়ে ইনসুলিন তৈরি হয়। আমাদের দেহের কোথায় ইনসুলিন তৈরি হয়? অগ্নাশয়। অগ্নাশয় কোথায়? আমাদের এই যে স্টমাকের নিচে একটা পাতার মতো জায়গা আছে, এইটাই হচ্ছে কি আমাদের অগ্নাশয়। তাহলে এই অগ্নাশয়ের ভেতরে কি তৈরি হয়? ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিন আমাদের যাদের ডায়াবেটিস নাই তাদের দেহে এই অগ্নাশয় পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করে। আর এই ইনসুলিন আমাদের দেহে এই যে গ্লুকোজ বা সুগারের পরিমাণ যদি বেড়ে যায় এটাকে ঘাড় ধরে কমিয়ে দেয়। ফলে আমাদের ডায়াবেটিস হয় না। কিন্তু তাহলে ডায়াবেটিস হয় কাদের? যাদের যাদের অগ্নাশয় পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না। তাহলে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি না করতে পারলে তাদের এই গ্লুকোজ বা সুগার লেভেল কি বেড়ে গেলে এই ইনসুলিন কমাইতে পারবে? পারবে না। ফলে তাদের গ্লুকোজ লেভেল বেড়ে গেলে বৃদ্ধি থাকে আর কমে না। কারণ কি? তাদের দেহে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হয় না। তাহলে ডায়াবেটিস কাদের হয়? যাদের দেহে ইনসুলিন তৈরি হয় না তাদের ডায়াবেটিস হয়, বা কম তৈরি হয়, একেবারেই তৈরি হয় না বা কম তৈরি হয়। আমরা দেখি একটু ইনসুলিনের ইয়ের ভেতরে চলে আসি, সংজ্ঞায়। দেখো এখন সংজ্ঞাটা পড়তে সহজ লাগবে। দেখো অগ্নাশয়ে প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হওয়ায়, তাহলে অগ্নাশয়ে প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়। রক্তে কি হয়? গ্লুকোজের পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, কারণ ইনসুলিন তৈরি হচ্ছে না। গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে আর সেটা কমতেছে না, বেড়ে গেলে বেশিই থাকতেছে, এটাকেই বলা হচ্ছে স্থায়ীভাবে বেড়ে যাচ্ছে। তাইলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যাওয়ায়, যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন ওই গ্লুকোজটা, অতিরিক্ত গ্লুকোজটা প্রস্রাবের সাথে বের হয়ে আসে। প্রস্রাবের সাথে সম্পূর্ণ বের হয় না, কিছু কিছু অংশ বের হয়ে আসে প্রস্রাবের সাথে। তাইলে প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়, এই ডায়াবেটিস বলা হয়। আরে বাবা রে, পলিটিক্যাল কমিউনিটি স্পাম থেকে কল আসে। কোনো ডিস্টার্ব অন করেও কল আসে কেন? আচ্ছা, কল বাজতে থাকুক। আমার শোনা যাচ্ছে কিনা একটু দেখো তো, শোনা যাচ্ছে কিনা একটু ইনফর্ম করো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে। তাইলে আমরা চলে আসি ডায়াবেটিসের সংজ্ঞা। অগ্নাশয়ে প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়, এইটুকু এক নিঃশ্বাসে পড়তে হবে। রক্তে গ্লুকোজের পরিমাণ স্থায়ী হয়ে যাওয়ায়, দ্বিতীয় নিঃশ্বাসে ভাবে প্রস্রাবের সমস্যাকে তৃতীয় নিঃশ্বাসে বাকিটুকু শেষ করতে হবে। প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হওয়ার সমস্যাকে বহুমূত্র বা ডায়াবেটিস, বা এই ডায়াবেটিসটাকে ডায়াবেটিস মেলিটাস বলা আছে। মেলিটাস, এটা মেলিটাস মেলাইটাসও হয়। দেখো এ বানান, ডায়াবেটিস বানানটা সঠিকভাবে জানতে হবে। দেখো DIABE, ডায়াবেটিএস, TIS না কিন্তু, TES, ডায়াবেটিস এরকম হয়। ঠিক আছে? আর মেলিটাস হচ্ছে MALLITA, এটা MALLITUS, ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস মেলাইটাস একই কথা। তাইলে আমরা বেসিক দেখলাম, আমাদের দেহে ইনসুলিন প্রয়োজন 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 যতটুকু ততটুকু উৎপন্ন না হইলে বা একেবারেই উৎপন্ন না হইলে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হয়ে আসে, এটাকেই ডায়াবেটিস বলা হয়।
তাইলে আমরা জানি এই তথ্যগুলো আমরা অলরেডি জানি। দেখো অগ্ন্যাশয়ের ভেতরে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক গ্রন্থি থাকে, এগুলো পড়ে আসছি। এই গ্রন্থির আলফা কোষ থেকে কি নিঃসরণ হয়, গ্লুকাগন নিঃসরণ হয়, বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ হয়, এগুলো আমরা পড়ে আসছি। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে কি হইলে, দেখো এখানে দুইটা ঘটনা লেখা আছে। গ্লুকোজের ডায়াবেটিসে কি হয়, বেড়ে যায়। কিন্তু আমাদের দেহে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, গ্লুকোজের পরিমাণ কখন কমে, কি কেউ জয়েন দিচ্ছে নাকি? আচ্ছা, কেউ জয়েন দিলে আমাকে মাইক্রোফোন অন করে একটু জানাও। তাইলে রক্তে দেখো সাধারণত ডায়াবেটিসে কি হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, কিন্তু এখানে বলছি কি কমে গেলে। তা আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ কখন কমে যায় বলো তো? গ্লুকোজের পরিমাণ কমে যায় যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, বিশেষ করে রোজার সময়। রোজার সময় আমরা 14-15 ঘন্টা না খেয়ে থাকি। তো আমাদের ব্রেনের প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ। আমাদের ব্রেনের প্রধান খাদ্য কি? গ্লুকোজ। গ্লুকোজ না থাকলে আমাদের ব্রেন চলবে না। তাইলে এই 14-15 না খেয়ে থাকি, তখনও তো আমাদের ব্রেন চলে। তাহলে কিভাবে চলে? তখন তো আমরা গ্লুকোজ খাচ্ছি না বা অন্য কোনো খাবারই খাচ্ছি না। তখন আমাদের দেহে এই যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে যে গ্লুকাগন নিঃসরণ হয় বললাম, এই যে গ্লুকাগন, এই গ্লুকাগন আমাদের লিভারে আমাদের গ্লুকোজ জমা থাকে। লিভারে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। সেখানে এই গ্লাইকোজেনটাকে ভেঙে আবার গ্লুকোজে পরিণত করে গ্লুকাগন। তার মানে এত ডিটেলস মনে না রাখলেও এতটুকু মনে রাখো যে আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ কমে গেলে বাড়ায় হচ্ছে গ্লুকাগন। তাহলে কমে গেলে বাড়ায় হচ্ছে গ্লুকাগন। আর বেড়ে গেলে কমায়। বেড়ে গেলে কমায় কে? ইনসুলিন। তাহলে বেড়ে গেলে কমায়, এই ঘটনাটা ঘটে কোথায়? ডায়াবেটিসের ক্ষেত্রে। তাইলে বেড়ে গেলে কমায় কে? ইনসুলিন। তাইলে যেহেতু ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই তা কমাতে রোগীকে অনেক সময় ইনজেকশনের মাধ্যমে কি দেওয়া হয়? ইনসুলিন দেওয়া হয়। ঠিক আছে? তাহলে রোজার সময় আমাদের ব্রেইন সক্রিয় থাকে কিভাবে? দীর্ঘক্ষণ গ্লুকোজ না খাইলেও আমরা যে আগের দিন ইফতারির সময় প্রচুর পরিমাণে জিলাপি, তারপরে তোমার খিচুড়ি মিচুড়ি অনেক কিছু খাইছি, এই খাবারগুলা আমাদের দেহে যতটুকু গ্লুকোজ লাগে সেই গ্লুকোজটা আমাদের দেহে ইউজ হয়ে যায়, এবং আমাদের অতিরিক্ত গ্লুকোজ, কি গ্লুকোজ? অতিরিক্ত যে গ্লুকোজ থাকে বা সুগারটা থাকে, সেটা যায় আমাদের লিভারে। লিভারে যেয়ে জমা থাকে। লিভারে যে জমা থাকে, কি হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন হিসেবে। গ্লাইকোজেন, তখন আর গ্লুকোজ থাকে না, সেটা হয়ে যায় গ্লাইকোজেন। এবং আমরা যখন পরের দিন রোজা থাকি, সারাদিন না খেয়ে আসি, আমাদের ব্রেন গ্লুকোজ লাগবে ব্রেইনের, তখন ওই যে গ্লুকাগন হরমোনটা ছিল অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে নিঃসৃত গ্লুকাগন, এই গ্লুকাগন কোথায় যায়? এই যে লিভারে যায়। গ্লুকাগন কোথায় যায়? লিভারে যায়। লিভারে যেয়ে লিভারের যে গ্লাইকোজেন আছে এটাকে ভেঙে আবার কি তৈরি করে? আবার গ্লুকোজ তৈরি করে দেয়। তখন সেই গ্লুকোজ দিয়ে আমাদের ব্রেন চলে। তার মানে কি? গ্লুকোজের পরিমাণ কমে গেলে বাড়ায় কে? গ্লুকাগন। কমায় ইনসুলিন। ওকে, ডায়াবেটিসের প্রকারভেদে চলে আসি। একটু বেশি সময় ধরে ক্লাস হবে, 4টা পর্যন্ত হয়তো ক্লাস নিতে হবে, শেষ করতে হবে আজকে এটা। আমরা চলে আসি প্রকারভেদ। ডায়াবেটিস হচ্ছে 2 প্রকার, একটাকে বলা হয় টাইপ 1 আর একটাকে বলা হয় টাইপ 2। তাহলে ডায়াবেটিস টাইপ 1, ডায়াবেটিস টাইপ 2। টাইপ 1-এর ক্ষেত্রে আমাদের কী কী জানতে হবে? এদের দেহে 1 যেটা কম, তার মানে ইনসুলিন একেবারেই কম, তার মানে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। তার মানে এদের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ নষ্ট হয়ে গেছে। বিটা কোষ কী হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাইলে এখানে নো ইনসুলিন। তাইলে টাইপ 1-এ কি? নো ইনসুলিন, কোনো ইনসুলিনই তৈরি হয় না। তাইলে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ইনসুলিন একবারেই তৈরি হচ্ছে না, ফলে তাকে কি করতে হবে? ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিতে হয় দেহে। তাইলে যাদের আমরা ইনসুলিন দিই ইনজেকশনের মাধ্যমে, তারা কি ধরনের রোগী? টাইপ 1 রোগী, তাদের দেহে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। আর টাইপ 2 কারা? এদের দেহে ইনসুলিন আংশিক তৈরি হয়। তার মানে দেখো, তাইলে টাইপ 1-এ টাইপ 1-এর ক্ষেত্রে এদেরকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দেওয়া হয়। আর টাইপ 2-এর ক্ষেত্রে এদের দেহে আংশিক ইনসুলিন তৈরি হয়। আংশিক তৈরি হয় মানে এদের বিটা কোষ নষ্ট হয়নি, বিটা কোষ নষ্ট হয়নি, নষ্ট না, বিটা কোষ নষ্ট হয়নি, কিন্তু কিন্তু কাজ কম করতেছে। কাজ কি করতেছে? কম করতেছে। তার মানে তারা প্রয়োজনীয় পরিমাণ, মনে করো দরকার আমার 1 কেজি, সে তৈরি করতেছে মনে করো 100 গ্রাম।
তাইলে এই যে প্রয়োজনীয় পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারতেছে না, বাট তৈরি করতেছে কম পরিমাণে। তখন তাদের ক্ষেত্রে কি করা হয়, এই ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন না দিয়ে কি দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। কি দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলা কি করে, ওই ওষুধগুলা এই বিটা কোষকে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষকে কি করে, আরও সক্রিয় করে বেশি বেশি ইনসুলিন উৎপন্নে সহায়তা করে, তাইলে টাইপ 2-তে কী দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। আর টাইপ 1-এ কী দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়। ঠিক আছে, টাইপ 1-এ একেবারেই ইনসুলিন তৈরি হয় না, আর টাইপ 2-তে আংশিক কম পরিমাণে ইনসুলিন তৈরি হয়, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাহলে এক্ষেত্রে ওষুধ দিয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করা হয়। তাইলে টাইপ 2-তে সাধারণত ওষুধ দিয়েই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কখনো কখনো টাইপ 2-তেও ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন প্রয়োগ করা লাগতে পারে। কখন? তাইলে টাইপ 2-তে কখন আমরা ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিব? জীবনের কোনো না কোনো পর্যায়ে ইনসুলিনের যদি স্থায়ী ঘাটতি ঘটে, তাইলে মনে করো ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হচ্ছে না, তখন আমরা ধরে নিব যে তার ইনসুলিনের স্থায়ী ঘাটতি ঘটছে, তখন তাকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিব। আর কখন দিব? বিভিন্ন অসুখ বা চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে টাইপ 2 ডায়াবেটিসের ব্যবহৃত ওষুধ বন্ধ রাখার প্রয়োজন হলে। তার মানে কি, ধরো আমার এমন কোনো অসুখ হয়েছে যে অসুখে আমরা টাইপ 2 ডায়াবেটিসে যে ওষুধগুলো দিচ্ছি সেই ওষুধ খাইলে আমার সমস্যা হবে, তাহলে তখন আমরা এই টাইপ 2 ডায়াবেটিসে ওষুধ না দিয়ে আমরা কি দিব, ইনসুলিন ব্যবহার করব। তাহলে ডায়াবেটিস সাধারণত আমরা জানি বাপ মায়ের থাকলে সন্তানের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য এটাকে বলা হয় বংশগতীয় রোগ, জেনেটিক রোগ। তাহলে এটি বংশগতীয় রোগ, এবং এটা বংশগতির প্রভাবে এবং পরিবেশের প্রভাবে হয়ে থাকে। তাহলে এটা কোনো সংক্রামক রোগ। এখন আমার ডায়াবেটিস আছে, আমার সাথে এক থালায় ভাত খাইছোর জন্য তোমারও ডায়াবেটিস হয়ে যাবে, এরকম কোনো কথা নাই। তাহলে এটা সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়, এটা বংশের কারো থাকলে হইতে পারে, অথবা পরিবেশের প্রভাব মানে কি, জীবনযাত্রা আমাদের যে অসুস্থ নষ্ট জীবনযাত্রা, এই জীবনযাত্রার প্রভাবে হইতে পারে। আমরা কাজ করি না, সারাদিন বসে থাকি, তাইলে এই যে অলস জীবনযাপনের ফলে কি হয়, মূলত ডায়াবেটিস হয়। তাহলে ডায়াবেটিসের লক্ষণ কী কী? লক্ষণ আমরা সবাই জানি, দেখো। তাহলে রক্ত প্রস্রাবে কী হয়, গ্লুকোজের মাত্রা স্বাভাবিক পরিমাণের চেয়ে কী হয়, বেড়ে যায়। তাহলে এই বেড়ে গেলেই ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পায়। তাহলে ডায়াবেটিসকে বহুমূত্র বলা হয়, তার মানে এখানে বারবার প্রস্রাব হবে, ঘন ঘন প্রস্রাব হওয়া। তাহলে প্রস্রাব হওয়া মানে কি, প্রস্রাব হইলে কি হচ্ছে, প্রস্রাব হইলে পানি বের হয়ে যাচ্ছে শরীরে, তাই না? প্রস্রাব হইলে কী হয়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে। তাহলে পানি বের হয়ে গেলেই কী হবে, পানি বের হয়ে গেলে আমাদের শরীরে পানি ঘাটতি হবে, পানি ঘাটতি হইলে আমাদের কী হয়, পিপাসা। তাহলে একটা আরেকটার সাথে মিলিয়ে পড়বা, ঘন ঘন প্রস্রাব হওয়া, অধিক পিপাসা লাগা। তাহলে পিপাসা লাগলেও কি লাগে, ক্ষুধা লাগে, পিপাসার সাথে ক্ষুধা। তাহলে অধিক পিপাসা লাগা, ক্ষুধা বেড়ে যাওয়া। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কি হয়, মনে করো এখন ভাত খাইছে, 1 ঘন্টা পর দেখবো যে আবার ক্ষুধা লেগে গেছে, তাহলে কিছুক্ষণ পর পর বারবার ক্ষুধা লাগে, এই জন্য বলা হয় ক্ষুধা বেড়ে যাওয়া। এই যে পর্যাপ্ত খাবার খাওয়ার সাথে দেহের ওজন কমতে থাকা। দেখবো যে ডায়াবেটিস তার দেখবো যে 6 মাসের মধ্যে 15-20 কেজি ওজন কমে গেছে, মোটা ছিল অনেক চিকন হয়ে গেছে। তাইলে এই যে পর্যাপ্ত খাবার খাওয়ার সত্ত্বেও দেহের ওজন কি হওয়া, কমতে থাকা। এবং ডায়াবেটিস রোগী একটু কাজ করলে হাঁপায়া যায়, তার মানে দুর্বল বোধ করে। তাইলে দুর্বল বোধ করা, এবং এরা চোখে অনেক সময় ঝাপসা দেখে, ঝাপসা দেখা, এদের চামড়া খসখসে হয়ে যায়। বাসায় ডায়াবেটিসের রোগী থাকলে খেয়াল করবা যে এদের চামড়া একেবারে খসখসে হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায়। আমাদের শীতের সময় ওই যে শরীরে যেরকম শুষ্ক হয়ে যায়, নখ দিয়ে দাগ দিলে এরকম দাগ হয়ে যায়, তাহলে এই ডায়াবেটিসের রোগীদের সারা বছর এই চামড়া খসখসে এবং রুক্ষ থাকে। এবং চামড়া দেখবা যে এদের ঢিলা হয়ে যায়, চামড়া কেমন হয়ে যায়, ঢিলা হয়ে দেখবা যে চামড়া হাড় থেকে গোস্তের সাথে না লেগে থেকে আস্তে আস্তে ঝুলে পড়ে। তাহলে আমার আব্বার ডায়াবেটিস আছে, আমার আব্বার এই সকল হচ্ছে সিমটমগুলো আছে। তোমাদের বাসায় যদি ডায়াবেটিসের রোগী থাকে তার সাথে মিলিয়ে দেখবে এগুলো, তাইলে আর মুখস্থ করা লাগবে না, মানে সহজেই হয়ে যাবে আর কি। এছাড়া কি হয়, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ক্ষতস্থান সহজে শুকায় না। এই জন্য খেয়াল রাখতে হবে ডায়াবেটিসের রোগীদের কোনোভাবেই হাত পা শরীরের কোনো অংশ যেন না কাটা যাবে না, খুবই সাবধান থাকতে হবে। তাহলে এই কাটলে এই জায়গা থেকে ক্ষত শুকায় না, কাটা যাবে না, শরীরের কোথাও যেন ঘা না হয় সেটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের পায়ে কি হয়, ঘা হয়, এবং এই ঘা ডায়াবেটিসের রোগীদের আমরা জানি ক্ষত শুকায় না, ফলে এই ঘা থেকে এত খারাপ অবস্থা হয়ে যায়
পাই পুরা পা অনেক সময় কেটে ফেলতে হয়। তাইলে আমাদের হসপিটালে বেশ কয়েকটা আমরা এরকম কেস পেয়েছি যাদের দেখা যাচ্ছে পায়ের 2-3টা আঙ্গুল কেটে ফেলতে হচ্ছে বা পা কেটে ফেলতে হচ্ছে ঘা হওয়ার কারণে, এই ডায়াবেটিস অতিরিক্ত থাকার কারণে ডায়াবেটিস রোগীদের। তাহলে ডায়াবেটিস রোগীদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, তাদের যেন কোনো প্রকার ক্ষত না হয়, ঘা না হয়, হাত পা কেটে না যায়। তাহলে ডায়াবেটিস রোগীর লক্ষণ কি? অধিক পিপাসা লাগা। তাইলে প্রথমে কি? প্রথমে হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া। আমরা একটু রিভিশন দিয়ে দিই। তাইলে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব হইলে পিপাসা লাগবে, পিপাসা লাগলে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে পর্যাপ্ত খাবার খাবে, পর্যাপ্ত খাবার খাইলে আবার ক্ষুধা লাগবে। তাহলে পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও ক্ষুধা লাগা, দেহের ওজন কমে যাওয়া। তাহলে ক্ষুধা লাগলে কি হয়? দুর্বল লাগে, তাহলে দুর্বল বোধ করা। দুর্বল বোধ করলে চোখে কম দেখবে, চোখে কম দেখা। তাহলে দুর্বল হলেই তো চোখে ঝাপসা দেখে, তাই না? তাহলে দুর্বল বোধ করলে চোখে কম দেখা, আর এর সাথে চামড়া খসখসে হওয়া, রুক্ষ হওয়া, আর ক্ষতস্থান না শুকানো। তাহলে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড, মুখস্থ করার কিছু নাই, একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। খালি প্রস্রাব মনে রাখলে বাকি সব মনে থাকবে। প্রস্রাব হইলো, পানি বের হয়ে গেল, পিপাসা লাগলো, পিপাসা লাগলে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে বারবার খাবার খাবে, তাও ওজন কমে যাবে। তারপরে কি? তাইলে ক্ষুধা লাগলে ক্ষুধার সাথে আরেকটা কি? দুর্বল বোধ করা, দুর্বল বোধ করবে, দুর্বল বোধ করলে কি হবে? চোখে কম দেখবে, আর এর সাথে কি হয়? চামড়া খসখসে রুক্ষ হয়ে যায়, আর ক্ষতস্থান না শুকানো। তাহলে ব্যাপারগুলা করতে হবে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড করে, মুখস্থ করতে গেলে ধরা খাবা। তাহলে ডায়াবেটিস কাদের বেশি হয়? তাহলে আগে মনে করা হতো শুধুমাত্র বয়স্কদের হয়, কিন্তু এই ধারণা সঠিক নয়। তাহলে ছোট বড় সব বয়সে এই রোগ হইতে পারে। কাদের হয়? যারা অলস, আমাদের মতো যারা অলস, সারাদিন বসে থাকে আর ঘুমায়, তাদের এটা বেশি হয়। তাহলে কায়িক পরিশ্রম যারা করে না, বেশিরভাগ সময় বসে কাজ করে, অথবা বানান ভুল আছে, অথিবা লেখা আছে, অথবা এই বসে বসে জীবনযাপন করে, তাদের ডায়াবেটিসের আশঙ্কা কি থাকে? অলস জীবনযাপন করলে তাদের ডায়াবেটিসের আশঙ্কা বেশি থাকে। তাহলে এখান থেকে জাস্ট অলসটা মনে রাখবা। এবং যারা মোটা, স্থূলকায় ব্যক্তি, স্থূলকায় মানে মোটা, তাইলে এই স্থূলকায় ব্যক্তিদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। যাদের ওজন বেশি আছে, ওজন কমায় ফেলবা। তারপরে ডায়াবেটিস এটা কি? বংশগত রোগ। তার মানে পরিবারের কোনো ব্যক্তি, বাবা মা দাদা দাদির এই রোগ থাকলে তার সন্ততিতে এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে বংশগতভাবে অনেক শিশুর দেহে ইনসুলিন উৎপাদন কম হয়। তার মানে জন্মগতভাবেই এই বাবা মায়ের থাকলে শিশু দেহে ইনসুলিন উৎপাদন কম হয়, ফলে শিশুটি ইনসুলিনের ঘাটতিজনিত অসুস্থতায় ভুগতে থাকে। তার মানে শিশুদেরও এই রোগ হইতে পারে আর কি। ডায়াবেটিস নির্ণয় করব কিভাবে? ডায়াবেটিস নির্ণয় করতে দুইটা জিনিস পরীক্ষা করা হয়। তাইলে আমরা দেখো সংজ্ঞার মধ্যেই আমরা পড়ছিলাম ডায়াবেটিসে কি হয়? গ্লুকোজ বেড়ে যায়। ডায়াবেটিসে কি হয়? গ্লুকোজ বেড়ে যায়। গ্লুকোজ গ্লুকোজ আরে বাবা, গ্লুকোজ বেড়ে যায়। কোথায় বাড়ে? রক্তে। কোথায় বাড়ে? রক্তে বাড়ে। তাইলে রক্তে বাড়লে, অতিরিক্ত যখন বেড়ে যায়, তখন এই গ্লুকোজটা কিসের মাধ্যমে কিছু অংশ বের হয়ে আসে? প্রস্রাবের মাধ্যমে। তাইলে ডায়াবেটিস রোগীর দেহে আমরা গ্লুকোজ কোথায় কোথায় পাবো? দেখো, রক্ত পাবো, রক্তে পরীক্ষা করলে, কারণ গ্লুকোজ বেড়ে যায় রক্তে, আর রক্তে বাড়লে সেটা চলে আসে কোথায়? প্রস্রাবে। তাইলে রক্তেও আমরা গ্লুকোজ বেশি পাবো, ডায়াবেটিস রোগীদের প্রস্রাবেও আমরা কি পাবো? গ্লুকোজ বেশি পাবো। তাইলে ডায়াবেটিস রোগীদের আমরা কী পরীক্ষা করব? রক্ত পরীক্ষা করব, আর কি? প্রস্রাব পরীক্ষা করব। ঠিক আছে না? তাইলে ডায়াবেটিস নির্ণয় দেখো, এই যে রক্ত প্রস্রাবে গ্লুকোজের মাত্রা নির্ণয় করে ডায়াবেটিস রোগ হয়েছে কিনা তা শনাক্ত করা যায়। তাহলে এগুলা এক্সট্রা দেওয়া আছে, তোমাদের বইয়ে এগুলো নাই, তোমাদের পরিবারের জানার জন্য যদি নিজেদের জানতে প্রয়োজন হয় এগুলা দেখবা যে কী কী টেস্ট করা হয়। ব্রেকফাস্টের পর, তার মানে সকালে খাইছো, খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড টেস্ট করা হয়, এটাকে বলা হয় 2HABF। তাহলে 2-তে 2, H-তে আওয়ার, এতে আফটার, BF মানে ব্রেকফাস্ট। তাহলে 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, তার মানে ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে ব্লাড টেস্ট। ঠিক আছে? এখানে এই যে দেওয়া আছে যে 7.8-এর কম আসলে এটাকে আমরা নর্মাল বলবো, আর 7.8 থেকে 11-এর মধ্যে আসলে, খাওয়ার 2 ঘন্টা পর টেস্ট করলে 7.8 থেকে 11-এর মধ্যে আসলে সেটাকে আমরা বলবো প্রি ডায়াবেটিক। এখনও ডায়াবেটিক হয়নি, কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। আর 11.1-এর বেশি থাকলে আমরা বলবো যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, খাওয়ার 2 ঘন্টা পর যদি আমরা রক্ত পরীক্ষা করি। আর খালি পেটে যদি রক্ত পরীক্ষা করি, সারা রাত না খেয়ে থেকে সকালে একদম খালি পেটে যেয়ে রক্ত পরীক্ষা করবে, এটাকে বলা হয় FBS। এফতে ফাস্টিং, ফাস্টিং মানে কি? রোজা থাকা, না খেয়ে থাকা। তাহলে ফাস্টিং, বিতে ব্লাড, এসতে সুগার। তাহলে না খেয়ে একদম খালি পেটে রক্ত পরীক্ষা করলে এখানে যদি এই গ্লুকোজের মাত্রা বা শর্করার মাত্রা 7-এর কম, 7 বা তার বেশি হলে ডায়াবেটিস বলা হয়, 7-এর কম থাকলে নর্মাল। তাহলে
চিকিৎসা করে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটুকু তোমাদের এক্সট্রা দেওয়া ছিল। এখন আমরা আবার চলে আসি বইয়ের পড়ায়। তাহলে চিকিৎসা করে ডায়াবেটিস রোগ সম্পূর্ণরূপে ভালো হওয়া কখনো সম্ভব না, এটা নিয়ন্ত্রণ করতে হয়। ডায়াবেটিস কোনোদিনই একবারে ভালো হয় না, এটা ওষুধ খেয়ে এবং জীবনযাত্রা মেনটেন করে নিয়ন্ত্রণে রাখতে হয়। তাহলে জীবনযাত্রা পরিবর্তন, ব্যায়াম, চিনি জাতীয় খাবার কম খাওয়া, এগুলো রিডিং দিবা। তাহলে ডাক্তাররা 3D নিয়ম মেনে চলতে বলে। 3D, 3টা ডি। ডিতে ডিসিপ্লিন, আর এক ডিতে ডায়েট। তাহলে ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা। ডায়েট মানে খাদ্য নিয়ন্ত্রণ। এর লহাদ্য আছে, এটা বানান ঠিক করে নিও, খাদ্য হবে। তাহলে ডায়েট মানে খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্য নিয়ন্ত্রণকে বলা হয় অল্পাহার বা পরিমিত খাদ্য গ্রহণ। তাহলে একটা ডিতে ডায়েট, একটা দিতে ডিসিপ্লিন, আরেকটা দিতে ডায়েট, আরেকটা দিতে ড্রাগ। তাইলে ডিসিপ্লিন, শৃঙ্খলা মেনে চলতে হবে। ডায়েট, পরিমিত পরিমাণে খাবার খাইতে। আর ড্রাগ, প্রয়োজনীয় ওষুধ সেবন করতে হবে। তাহলে ডিসিপ্লিনের মধ্যে কিছু কিছু কথা লেখা আছে, এগুলো সুশৃঙ্খল জীবন ব্যবস্থা, ডাক্তারের পরামর্শ, ব্যায়াম, এগুলো রিডিং দিবা। পায়ের যত্ন নেওয়া, এই যে আমরা বললাম না যে পায়ে ঘা হয় ডায়াবেটিসের রোগীদের, এটাকে বলা হয় ডায়াবেটিক ফুট। তাইলে এই যে ডায়াবেটিস রোগীর পায়ে ঘা হয়, এই ঘা শুকায় না, পাই কেটে ফেলতে হয়, এরকম সমস্যা হইতে পারে। তাহলে এটাকে বলা হয় ডায়াবেটিক ফুট। তারপরে নিয়মিত প্রস্রাব পরীক্ষা করতে হবে। তারপরে দেহে যে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। এরপরে আমরা চলে আসি ডায়েট বা খাদ্য নিয়ন্ত্রণ, এগুলো রিডিং দিবা। তাহলে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। তারপরে প্রতিদিন একই সময়ে খাবার খাইতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরাও যারা দেখা যাচ্ছে সকালের খাবার একদিন 7টায়, আরেকদিন 8টায়, আরেকদিন 9টায়, আরেকদিন খাওই না, এরকম ঘটনা করো, বা দুপুরের খাবার একদিন স্কুল থেকে এসে খাও, আরেকদিন কোচিং থেকে যেয়ে খাও, এরকম কাহিনী করো, এরকম কাহিনী করা যাবে না। যখনকার খাবার মনে রাখবা, সকালের খাবার একই টাইমে খাইতে হবে, দুপুরের খাবারও একই টাইমে। সকালের খাবার হয়তো 7টা থেকে 8টার মধ্যে খাও, এই 1 ঘন্টার মধ্যেই খাওয়া লাগবে। দুপুরের খাবার হয়তো 2টা থেকে 3টার মধ্যে খাও, এই 1 ঘন্টার মধ্যেই খাওয়া লাগবে। রাতের খাবার হয়তো 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টার মধ্যে খাও, এই 1 ঘন্টার মধ্যে। প্রতিদিন এই খাবার খাইতে হবে, এটাই রুলস। বাকিগুলো রিডিং দিবা। তবে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মিষ্টি খাইলে ডায়াবেটিস হয়, এটা কোনো ঘটনা নাই, এরকম কোনো প্রমাণ নাই। মিষ্টি খাইলে যে ডায়াবেটিস হবে এরকম কোনো কথা নাই। ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত ইচ্ছা মতো মিষ্টি খাইতে পারো, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর আর মিষ্টি খাওয়া যাবে না, এটা হচ্ছে ম্যাটার। তো একটু বানান টানানো ভুল আছে, এগুলো ঠিক করে নিও। তারপরে আমরা চলে আসি ড্রাগ। তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কোনো ওষুধ সেবন করা যাবে না, সেগুলো আছে। তারপরে ডাক্তারের পরামর্শ মতো ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করতে হবে, প্রয়োজনে ইনসুলিন গ্রহণ করতে হবে, এগুলো রিডিং দিবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা একটু দেখো, ডায়াবেটিসের রোগী যদি হঠাৎ অজ্ঞান হয়ে যায়, রক্তে গ্লুকোজ অস্বাভাবিকভাবে কমে গেলে অজ্ঞান হয়ে যাইতে পারে। ডায়াবেটিস রোগী মনে করো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে বা ইনসুলিন নিচ্ছে, নিতে নিতে ডায়াবেটিসের দেখা যাচ্ছে গ্লুকোজের মাত্রা আমরা দেখলাম যে 2-এ চলে আসছে বা 3-এ চলে আসছে, এরকম যদি হয় তখন সেই রোগীটা অজ্ঞান হয়ে যাইতে পারে, চোখে ঝাপসা দেখা শুরু করতে পারে, অজ্ঞান হয়ে যাইতে পারে। তখন যদি কখনো এরকম হয় যে তোমার বাড়িতে ডায়াবেটিসের রোগী আছে, সে অজ্ঞান হয়ে যাচ্ছে বা চোখে ঝাপসা দেখতেছে, মাথা ঘুরতেছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তখন তার ডায়াবেটিস থাকুক না থাকুক তাকে আগে চিনির শরবত খাওয়া দিবা। তাইলে গ্লুকোজ বা চিনির শরবত খাইয়ে দিবা। তাইলে এই যে ডায়াবেটিস কমে গেলে সে বেঁচে যাবে। আর ডায়াবেটিস যদি বাড়ার কারণে এরকম হয়, তার আরেকটু বাড়লে সে অন্তত মরবে না। কিন্তু তার যদি ডায়াবেটিস কমার কারণে সে অজ্ঞান হয়ে যায় বা মাথা ঘুরে যায়, মাথা ঘুরে পড়ে বা চোখে ঝাপসা দেখা শুরু করে কমার কারণে, তখন যদি তুমি তাকে চিনি ইনস্ট্যান্ট না খাও তাহলে সে মারা যাইতে পারে। তার মানে ডায়াবেটিস বেড়ে গেলে সচরাচর রোগী নাও মরতে পারে, কিন্তু ডায়াবেটিস কমে গেলে কি হবে? মরে যাবে, ওই রোগীকে বাঁচাইতে পারবে না। এই জন্য যদি ডায়াবেটিসের রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে বা মাথা ঘুরে পড়ে বা চোখে ঝাপসা দেখতেছে, মাথা ঘুরে পড়ে যায়, এরকম সময় তাকে চিনি খাওয়া দিতে হবে। তাইলে এই গেল হচ্ছে আমাদের ডায়াবেটিস সম্পর্কে। এরপরে আমরা চলে আসি স্ট্রোক সম্পর্কে। তাইলে স্ট্রোক কোথায় হয়? স্ট্রোক স্ট্রোক তোমরা একা বলবা না, শুধুমাত্র স্ট্রোক বলবা না, বলবা যে ব্রেইন স্ট্রোক। তোমরা যেরকম বলো হার্ট অ্যাটাক, এভাবে বলবা ব্রেইন স্ট্রোক। কারণ কি? আমাদের মানুষ বলে যে হার্ট স্ট্রোক করছে, হার্ট স্ট্রোকটা বলে না, এরা বলে যে হার্ড স্ট্রোক, কঠিন স্ট্রোক, হার্ট হার্ড স্ট্রোক বলে। এই হার্ড স্ট্রোক মানে দুনিয়ায় কিছু নাই, ঠিক আছে? মূলত এই হার্টটা বলে তারা, হার্ট বা হৃৎপিণ্ডকে টার্গেট করে। কিন্তু স্ট্রোক তো হৃৎপিণ্ডে, হার্টে হয় না ভাই। স্ট্রোক হয় কোথায়? ব্রেনে। স্ট্রোক হয় মস্তিষ্কে। তাইলে এইটা তোমাদের জানতে হবে, এইসব পাগলামো ভুল সায়েন্সের স্টুডেন্টদের করা যাবে না। তাইলে স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্কে হয়। মস্তিষ্কে কখন হয়? মস্তিষ্কে যখন রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে। তাহলে মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারবে না, স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটবে তখন। এই ঘটনাটাকেই কি বলা হয়? স্ট্রোক বলে। তাইলে মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে কি বলা হয়? স্ট্রোক বলা হয়।
তাইলে মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে কি বলে? স্ট্রোক বলে। তাহলে স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্ক বা ব্রেইনে হয়, হৃৎপিণ্ডে নয়। ঠিক আছে? স্ট্রোক দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে। তোমার ব্রেনে মনে করো যে রক্তপাত হয়েছে, অতিরিক্ত টেনশন করলে, তারপরে ব্লাড প্রেশার বেশি আছে, তুমি ওষুধ খাও না, এরকম হইলে ডায়াবেটিস বেশি আছে, ওষুধ খাও না, কন্ট্রোল করো না, এরকম ঘটনা থাকলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে বা স্ট্রোক হইতে পারে। তাহলে একটা দেখলাম মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোক। আর আরেকটা আমরা দেখি যে আরেকটা স্ট্রোক কইরে, ও এখানেই তো দেয়া আছে, রক্তনালীর অন্তর্গাত্রে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বাধাগ্রস্ত হইলে এই কারণেও স্ট্রোক হইতে পারে। একটা হচ্ছে মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হইলে স্ট্রোক, আর একটা মস্তিষ্কে রক্তক্ষরণ হইলে স্ট্রোক। একটা রক্তক্ষরণ, একটা রক্ত চলাচল বাধাগ্রস্ত। তাহলে মস্তিষ্কের রক্তক্ষরণ হইলে সেটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। এই হেমোরেজিক স্ট্রোক এইটা সবচেয়ে বেশি ক্ষতিকর, সবচেয়ে বেশি মারাত্মক। এইটার জন্য রোগী প্যারালাইসিস হয় এবং মারাও যায় এই স্ট্রোক হইলে। তার মানে এইটা সিরিয়াস স্ট্রোক, খারাপ স্ট্রোক, রক্তক্ষরণজনিত স্ট্রোক। আর রক্ত জমাট বেঁধে চলাচল করতে বাধাগ্রস্ত হইলে, দেখো এটা মনে করো আমাদের ব্রেন, ধরো যে এটা আমাদের ব্রেন, তাহলে ব্রেনেরও তো বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে। তাহলে ব্রেনে একটা নালি দিয়ে কি আসে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে। কি সমৃদ্ধ রক্ত আসে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে। এখন এই রক্তনালীর ভেতরে যদি রক্ত বা কোনো জিনিস এরকম জমাট বেঁধে যায়, তখন ব্রেন পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত লাগবে, কি সমৃদ্ধ? অক্সিজেন সমৃদ্ধ রক্ত লাগবে। কারণ আমাদের সকল কোষের বেঁচে থাকার জন্য কি লাগে? অক্সিজেন লাগে। তাহলে ব্রেনেরও বেঁচে থাকার জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। তাইলে যে পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত লাগে, সেই পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি সে আর সাপ্লাই পাবে? দেখো এই জায়গাটা ব্লক হয়ে আছে, তাহলে রক্ত কি এই পাশ থেকে যাইতে পারবে? পারবে না। পারলেও খুবই কম পরিমাণে যাবে। ফলে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন ব্রেনের, মস্তিষ্কের ঠিক থাকার জন্য, সেই পরিমাণ অক্সিজেন সে পাবে না। ফলে সে ঠিকভাবে কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারতেছে না? কিসের অভাবে? অক্সিজেনের অভাবে। এই অক্সিজেনের অভাবে যে স্ট্রোকটা হয় সেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। তাইলে রক্তক্ষরণের জন্য যেটা হয় সেটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। আর রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে যেটা হয় সেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক। ঠিক আছে? তাইলে এক্ষেত্রে মস্তিষ্ক প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অক্সিজেন কি পায়? কম পায়। তাইলে মস্তিষ্কের যে রক্তক্ষরণজনিত স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোক, এটা হচ্ছে বেশি মারাত্মক। এক্ষেত্রে রোগী প্যারালাইসিসও হইতে পারে, মৃত্যু পর্যন্ত হইতে পারে। তাইলে এটার লক্ষণগুলো কি কি আছে? লক্ষণ হঠাৎ করে প্রকাশ পায়। তাহলে স্ট্রোক তো মানুষ হঠাৎ করেই করে। আগে থেকে তো আর জ্বর যেরকম আমাদের আস্তে 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 আসে, স্ট্রোক কি এরকম আস্তে আস্তে আসে? আসে না, হুট করে হয়ে যায়, তাই না? তাহলে স্ট্রোকের লক্ষণগুলো কি হইতে পারে? রোগী বমি করতে পারে, মাথা ব্যথা হইতে পারে, তারপরে অজ্ঞান হয়ে যাইতে পারে। অজ্ঞান হয়ে যাওয়াকেই সংজ্ঞা হারানো বলে। তারপরে ঘাড় শক্ত হয়ে যেতে পারে, ঘাড় এদিক এদিক ঘোরাইতে পারতেছে না, শক্ত হয়ে গেছে, এরকম হইতে পারে। এটাকে বলা হয় নেক স্টিফনেস। তারপরে মাংসপেশি শিথিল হয়ে যাইতে পারে। তারপরে শ্বসন, তার মানে শ্বাস প্রশ্বাসের গতি কমে যাইতে পারে। নাড়ির স্পন্দন মানে পালস, তোমাদের যে পালস দেখা শিখাইলাম এর আগে, তাহলে নাড়ির স্পন্দন কমে যাইতে পারে। মুখমণ্ডল লাল হয়ে যাইতে পারে। মুখমণ্ডল লাল হয়ে যাওয়াকে বলা হয় হট ফ্ল্যাশ। আবার অনেক সময় কোনো উপসর্গ নাও থাকতে পারে, কোনো উপসর্গ ছাড়াই আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। এই উপসর্গগুলো বাদেও কী কী উপসর্গ হইতে পারে? এর পাশাপাশি মুখ বেঁকে যাইতে পারে, অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফিরে আসতে পারে। তাইলে এই হচ্ছে আমাদের লক্ষণ। তাহলে স্ট্রোকের লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্ট্রোকের লক্ষণ আমরা কী কী পড়লাম? স্ট্রোকের পেশেন্ট তোমরা দেখছো, স্ট্রোকের পেশেন্ট বমি করতে পারে, মাথা ব্যথা হইতে পারে, কয়েক মিনিটের জন্য মধ্যে অজ্ঞান হয়ে যাইতে পারে, ঘাড় শক্ত হয়ে যাইতে পারে, মাংসপেশি শিথিল হইতে পারে, শ্বসন মানে শ্বাস প্রশ্বাস কমে যেতে পারে, নাড়ির স্পন্দন মানে পালস কমে যাইতে পারে, মুখমণ্ডল লাল হয়ে যাইতে পারে। আর এর পাশাপাশি মুখ বেঁকে যাইতে পারে, মানে কোনো সমস্যা হয়নি, এগুলা কিছুই হয় নাই, শুধু মুখ বেঁকে গেছে, এরকমও হইতে পারে। অথবা শুধুমাত্র হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, যে কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসছে, এরকমও হইতে পারে। তাহলে এগুলা স্ট্রোকের লক্ষণ বা পূর্ব লক্ষণ। তাইলে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে
ডাক্তারের তত্ত্বাবধানে রাখতে হয়, কয়েকদিন পর্যন্ত পর্যবেক্ষণ করতে হয়, প্রয়োজনীয় কিছু পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে দেখতে হয় যে তার আসলে অক্সিজেনের অভাবে স্ট্রোক হয়েছে না রক্তক্ষরণের কারণে স্ট্রোক হয়েছে, তখন সেই অনুযায়ী চিকিৎসা দিতে হয়। তাইলে এই যে পরীক্ষা নিরীক্ষা করলে তারপর বোঝা যায় যে স্ট্রোক কতটা মারাত্মক, হেমোরেজিক নাকি ইসকেমিক। তাই স্ট্রোকের রোগীকে যত দ্রুত সম্ভব কোথায় নিতে হবে? হাসপাতালে নিতে হবে। সময় মতো উপযুক্ত চিকিৎসা পাইলে স্ট্রোকের রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এই যে রক্তক্ষরণজনিত বা হেমোরেজিক স্ট্রোক, যেটা আমরা বললাম মারাত্মক, এই রক্তক্ষরণজনিত স্ট্রোক হলে বাঁচার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, রোগী মরেও যেতে পারে, বাঁচতেও পারে, আল্লাহর ওপর নির্ভর। তাইলে রোগী যদি বেঁচে যায়, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর তার সংজ্ঞা বা জ্ঞান ফিরে আসে। তাইলে রোগী জ্ঞান ফিরে আসার পর কিছুটা ছটফট করতে পারে, আস্তে আস্তে যে অঙ্গগুলো অসাড় মানে প্যারালাইসিস হয়ে যায় স্ট্রোক হইলে, এই প্যারালাইসিস হওয়া অঙ্গে আস্তে আস্তে দৃঢ়তা ফিরে আসতে পারে। তারপরে মস্তিষ্ক, আমাদের ব্রেনের যে বাক নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে মানে কথা বলার কেন্দ্র, তাহলে মস্তিষ্কের বাক নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হইলে এই কথা জড়িয়ে যেতে পারে স্ট্রোকের আক্রান্ত রোগীর। পক্ষাঘাত মানে কি? প্যারালাইসিস। প্যারালাইসিস হওয়া অঙ্গের পেশিগুলো নড়াচড়ায় ওই অঙ্গের শক্তি ক্রমশ ফিরে আসে। এই জন্য স্ট্রোকের রোগীদের বলা হয় যে আপনারা কিছু ব্যায়াম করবেন, ফিজিওথেরাপি নেবেন, অথবা নিজে ব্যায়াম করতে না পারলে এই রোগীর সাথে যারা থাকে তাদেরকে বলা হয় যে আপনারা এই যে হাত পা অবশ হয়ে গেছে এগুলো নাড়াচাড়া করে দিবেন, ম্যাসাজ করে দিবেন, এগুলো বলা হয় আর কি। তাহলে এই পেশিগুলো নড়াচড়া করালে আস্তে আস্তে এই হাতে বা পায়ে বা এই প্যারালাইসিস হওয়া অঙ্গে শক্তি ফিরে আসে। শক্তি ফিরে আসলেও হাত দিয়ে সূক্ষ্ম কাজ সে আর করতে পারে না। সূক্ষ্ম কাজ কেমন? সূচে সুতা পরানো, সেলাই করা, তারপরে সার্জারি করা, এই সূক্ষ্ম কাজগুলো মানে এক্স্যাক্টলি 100% সূক্ষ্মভাবে করতে পারে না। তাহলে চিকিৎসা শুরুতে প্রথমে যখন স্ট্রোকের রোগীকে হসপিটালে নিয়ে যাবা, চিকিৎসা শুরু করলে প্রথম দিকে খুব দ্রুত রোগী ভালোর দিকে আসবে, কিন্তু একটু ভালো হয়ে এরপর এই আরোগ্য লাভটা স্লো হয়ে যায়, মন্থর হয়ে যায়। আর কিছু স্নায়ু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় স্ট্রোকের কারণে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের কার্যকারিতা চিরতরে নষ্ট হয়ে যায়, এদের কার্যকারিতা আর ঠিক হয় না, তখন ওই অঙ্গটা অসাড় বা প্যারালাইসিস হয়ে থাকে। হঠাৎ স্ট্রোক হলে কিছু স্নায়ু সাময়িক কার্যক্ষমতা হারায়, যারা সাময়িক কার্যক্ষমতা হারায় তাদের চিকিৎসায় আস্তে আস্তে এই কার্যক্ষমতা ফিরে আসে। রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতিতে চলে আসি আমরা। তাইলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকি রক্ত জমাট বাঁধছে এটা দেখার জন্য পরীক্ষা করা হয়। কী কী পরীক্ষা করা হয়? সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে, এগুলো করা হয়। তাইলে এগুলো করে ওই সিটি স্ক্যানের ফিল্মে দেখা হয় যে মস্তিষ্কে আসলে রক্তক্ষরণ হয়েছে, রক্তপাত হয়েছে, নাকি ওই রক্তনালীতে রক্ত জমাট বেঁধে আছে, কোনটা হয়ে আছে। তাইলে সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া হয়। তাইলে মস্তিষ্কের রক্তক্ষরণ যদি হয়, এই রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব না হলে কি করতে হয়? সার্জারি করতে হয়। সার্জারির মাধ্যমে এই রক্ত জমাট বা রক্তক্ষরণ এগুলো ক্লিয়ার করে নিতে হয়। এখন এই যে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ মানে কি? হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারকে সংক্ষেপে বলা হয় HTN, হাইপার টেনশন, HTN। তাহলে HTN থাকলে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে ওই ব্যক্তির আজ হোক কাল হোক স্ট্রোক হবেই। তার মানে বাসায় যদি এই ব্লাড প্রেশারের রোগী থাকে অথবা ডায়াবেটিসের রোগী থাকে অথবা দুইটাই থাকে, তাদেরকে তোমাদের করণীয় হলো বলবা যে আপনি ভাত খাইতে ভুলে গেলেও এই উচ্চ রক্তচাপের ওষুধ খাইতে ভোলা যাবে না, ভিক্ষা করে হইলেও এই উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগবে টাকা না থাকলে। কেন এই কথা বললাম? আমাদের বাপ মায়েরা খুব ঠেঁটা, বুঝছো? আমাদের বাপ মায়েরা মনে করো ওষুধের একটু দাম বেশি, এই কাহিনী হয়েছে ওই কাহিনী হয়েছে, ওষুধ খাওয়া বাদ দেয়, ওষুধ খায় না। কিন্তু এই হাইপার টেনশন, ব্লাড প্রেশার আর ডায়াবেটিসের ওষুধ যদি না খায়, তার যে 2 মাস 6 মাস পরে স্ট্রোক হইতে পারে, স্ট্রোক হয়ে তার পেছনে যে লাখ লাখ টাকা চলে যেতে পারে, এমনকি তার জীবনটাও যে চলে যেতে পারে, এটা তারা বুঝে না, ভাবে না। তো তোমাদের এই যে শিক্ষিত সমাজ, তোমাদের দায়িত্ব হচ্ছে এটা তাদের মধ্যে স্প্রেড করা, তাদের বুঝানো। তাইলে উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণ করতে হবে। উপযুক্ত শুশ্রূষা মানে কি? সেবা শুশ্রূষা। তারপরে মলমূত্র ত্যাগের সুব্যবস্থা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পথ্য মানে কি? চিকিৎসা, ওষুধ। রোগী যদি মুখে খেতে না পারে, মনে করো মুখ প্যারালাইসিস হয়ে গেছে, খাইতে পারে না, গিলতে পারে না, তখন তাকে নল দিয়ে, নাক দিয়ে নল ঢুকানো হয়। কোন দিক দিয়ে নল ঢুকানো হয়? নাক দিয়ে নল ঢুকানো হয়। নাকের ইংরেজি কি? নোজ। এই জন্য এটাকে বলা হয়, এই নলটা কই থাকে দেখো, এই নলটা কই থেকে কই যায় এটা বুঝো। নাকের ছিদ্র দিয়ে ঢুকানো হয়, নাকের ইংরেজি নোজ।
নোজ থেকে এই নলটা যায় হচ্ছে আমাদের খাবার খাইলে খাবার কোথায় পৌঁছায় সে পর্যন্ত দিতে হয়। খাবার পৌঁছায় কোথায়? স্টমাকে। তাইলে এই যে স্টমাক আছে, এই স্টমাকটাকে গ্যাস্ট্রিক টিউবও বলা হয়। তোমাদের আমরা যদি বলি পেটে গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, এটা কোথায় হয়? মূলত এই যে স্টমাকে হয়। তাহলে এই জন্য এটাকে গ্যাস্ট্রিকও বলা হয়। তাইলে এই নলটা নাক দিয়ে ঢুকাই আমরা, কত দূর পর্যন্ত যায়? গ্যাস্ট্রিক বা স্টমাক পর্যন্ত যায়। এই জন্য এটাকে বলা হয় ন্যাজো গ্যাস্ট্রিক টিউব। সংক্ষেপে এনজি টিউব। এনতে নোজ থেকে ন্যাজো, জিতে গ্যাস্ট্রিক টিউব। তাহলে নাক থেকে স্টমাক পর্যন্ত একটা নল দিয়ে দেওয়া হয় এবং এই নল দিয়ে 100 সিসির বিশাল একটা সিরিঞ্জ পাওয়া যায়, মোটা একটা বোতলের মতো সিরিঞ্জ পাওয়া যায়। ওই সিরিঞ্জে খাবার ব্লেন্ড করে ওই খাবারটা, তরল খাবারটা সিরিঞ্জ দিয়ে দিয়ে খাওয়ানো হয়। ঠিক আছে? এছাড়া এই স্ট্রোকের রোগী কী হয়? প্যারালাইসিস হয়। তাহলে প্যারালাইসিস হলে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দেখাইতে হবে, ফিজিওথেরাপিস্টের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিতে হবে। তারপরে প্যারালাইসিস অঙ্গ নড়াচড়া করালে জয়েন্ট বা অস্থিসন্ধিগুলো, অঙ্গের জয়েন্ট বা অস্থি নড়াচড়া না করালে, যদি নড়াচড়া না করাও তাহলে অঙ্গের জয়েন্ট বা অস্থিসন্ধিগুলো অসাড় হয়ে যেতে পারে। এখানে একটু অসাড় লিখে রাখো, অসাড় বা অকেজো, অসাড় বা অকেজো, অসাড় বা অকেজো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই অস্থিসন্ধির শক্ত হওয়া রোধ করতে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। আর রোগীর জ্ঞান ফিরে নড়াচড়া করতে উৎসাহিত করাইতে হয়, তাহলে যে এক্সারসাইজগুলো যে করাইতে হয়। তাহলে স্ট্রোক প্রতিরোধের উপায়ে চলে আসি। কী কী প্রতিরোধ করতে হবে? ধূমপান পরিহার করতে হবে, কারণ বিড়ি খাইলে তোমার হচ্ছে রক্তচাপ বেড়ে যায়। তার মানে হাই ব্লাড প্রেশার যারা আছে তারা বিড়ি খাইলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখা। তারপরে এই যে উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের ওষুধ সময় মতো নিয়মিত সেবন করা। আর টেনশন না করা, টেনশন করলে ডায়াবেটিস হয়, তাহলে টেনশন করা যাবে না কোনো। হিসেব হবে, আল্লাহর ওপর ভরসা করে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর ওপর ভরসা করে পরিশ্রম করতে হবে, আল্লাহ যেখানে নিয়ে যায় আমি সেখানে যাব, হিসেব হবে এরকম। কোনো কিছু না, আমি অমুক জায়গায় যাইতে পারলাম না, আমি ডাক্তার হইতে পারলাম না, ইঞ্জিনিয়ার হইতে পারলাম না, অমুক এ প্লাস পাইলো আমি পাইলাম না, এইসব নিয়ে চিন্তা করে টেনশন করে ডায়াবেটিস হয়ে মরে যাওয়ার চাইতে সুস্থভাবে জীবনযাপন করা ভালো। জীবনে কোনো কিছু নিয়ে টেনশন রাখা যাবে না, আল্লাহর ওপর ভরসা করে আগাইতে হবে। আর হচ্ছে স্বাভাবিক জীবনযাপন করা। এগুলা একটু রিডিং দিবা। আমাদের আর কতটুকু আছে দেখি। এপিলেপসি, কিরে এত পড়া কেন? আচ্ছা, আমরা শেষ করে দিই আগে, দিয়ে তারপর একবার 5 মিনিটের রিভিশন দিয়ে দিব। দেখো, এতক্ষণ আমরা পড়লাম হরমোনজনিত সমস্যা নিয়ে। কত বাজে? 3:56, আরও 15-20 মিনিট লাগবে। আমরা এতক্ষণ পড়লাম হরমোনজনিত সমস্যা নিয়ে। তো এখন পড়ব স্নায়বিক বৈকল্য। স্নায়বিক বৈকল্য মানে কি? স্নায়ু, স্নায়ু মানে কি? নার্ভ। বৈকল্য মানে প্যারালাইসিস, কাজ করতে পারে না। তাহলে স্নায়ুর সমস্যার জন্য কী কী শারীরিক সমস্যা হয়, নার্ভের সমস্যা হইলে কী কী সমস্যা হয়। তাইলে স্নায়ুর সমস্যা হইলে সর্বপ্রথম হচ্ছে প্যারালাইসিস হয়। কারণ স্নায়ু আমাদের কি করে? মনে করো আমার হাতে যে নার্ভ আছে, স্নায়ু আছে, এই স্নায়ু যদি প্যারালাইসিস হয়, তাইলে আমার ব্রেন আমার হাতকে যে নির্দেশ দিবে হাত নড়াচড়া করো, হাত মুঠি করে খাবারটা তুলে খাও, এই অর্ডারটা আমার ব্রেন থেকে হাতে তো আর যাবে না, কারণ এই স্নায়ুটা কি নষ্ট। ফলে আমার ওই হাত কোনো কাজ করবে? কাজ করবে না। তাহলে এই যে কাজ করে না কেন, এই কাজ না করাকে কি বলে? প্যারালাইসিস বলে। তাহলে প্যারালাইসিস কেন হয়? স্নায়ুর সমস্যা হইলে। তাহলে স্নায়বিক বৈকল্যজনিত প্রধান সমস্যা হচ্ছে প্যারালাইসিস। তাইলে শরীরের ঐচ্ছিক পেশি ইচ্ছামতো নাড়ানোর ক্ষমতা নষ্ট হওয়াকে কি বলা হয়? প্যারালাইসিস বলে। তাহলে আমাদের হাত কি ইচ্ছা অনুযায়ী নাড়াইতে পারি, পা ইচ্ছা অনুযায়ী নাড়াইতে পারি। তাহলে হাতে কি আছে? ঐচ্ছিক পেশি আছে। পায়েও কি আছে? ঐচ্ছিক পেশি আছে। তাহলে ঐচ্ছিক পেশি যদি ইচ্ছামতো নাড়াতে না পারি, এই ক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, তখন হাত কি সোজা হয়ে থাকবে, আমি কোনো দিক নাড়াইতে পারবো না। এই ঘটনাটাকে কি বলা হয়? প্যারালাইসিস বলা হয়। তাইলে মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে ওই অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। মানুষের আংশিক প্যারালাইসিস 2 ধরনের হতে পারে। আংশিক, মনে করো শুধু হাত প্যারালাইসিস হয়ে গেছে, বা শুধু পা প্যারালাইসিস হয়ে গেছে, বা শুধু মুখ বাঁকা হয়ে আছে, এগুলাকে আংশিক প্যারালাইসিস বলে। অথবা সারা দেহই প্যারালাইসিস হয়ে গেছে, দেহের কোনো জায়গায় সে নড়াচড়া করতে পারে না, তাহলে এটাকে বলা হয় সম্পূর্ণ প্যারালাইসিস। তাহলে প্যারালাইসিস 2 ধরনের হতে পারে, আংশিক আর হচ্ছে সম্পূর্ণ। রিডিং দিবা এটা। তাইলে কারণ কি? স্ট্রোকের কারণে হইতে পারে। তাইলে স্ট্রোক হয় কোথায়? মস্তিষ্কে হয়। স্ট্রোক হয় কোথায়? ব্রেন। স্ট্রোক হয়
ব্রেইনে হয়। এছাড়া ব্রেইনের নিচে কি আছে? স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। তাহলে স্ট্রোকের কারণে মস্তিষ্কে স্ট্রোকের কারণে হইতে পারে, আর সুষুম্নাকাণ্ডে আঘাত বা দুর্ঘটনাজনিত কারণে প্যারালাইসিস হইতে পারে, আর হচ্ছে স্নায়ু রোগ, সুষুম্নাকাণ্ডের কিংবা কশেরুকার ক্ষয় রোগ ও প্যারালাইসিসের কারণে হতে পারে। স্নায়ু রোগের পরে একটা কমা হবে, সুষুম্নাকাণ্ডের কিংবা কশেরুকার ক্ষয় রোগ। সুষুম্নাকাণ্ড বা আমাদের যে স্পাইনাল কর্ড আছে, ওই যে ব্রেন ছিল, ব্রেন থেকে নিচের দিকে তারের মতো নাম ছিল, এগুলাই কি ছিল? সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে এটা ক্ষয় হয়ে গেলে বা এখানে আঘাত লাগলে অথবা এইটার যে হাড় আছে এই হাড়গুলো ক্ষয় হয়ে গেলে কি হয়? প্যারালাইসিস হইতে পারে। তাহলে ব্রেইন আর একদম সংক্ষেপে যদি মনে রাখো, এখানে ব্রেইন আর স্পাইনাল কর্ডের সমস্যা, এই দুইটা মনে রাখবা কথা। তাহলে ব্রেনের সমস্যা কি? ব্রেনের সমস্যা স্ট্রোক, আর স্পাইনাল কর্ডের সমস্যা কি? আঘাত, দুর্ঘটনাজনিত কারণ বা ক্ষয়। এরপরে চলে আসি এপিলেপসি। এপিলেপসির রোগী তোমরা দেখছো, এপিলেপসির ওই দেখছো, না দেখলেও শুনছো আর কি। ওই যে মাথা ঘুরে পড়ে গেছে, খিঁচুনি হচ্ছে, কাঁপতেছে শরীর, হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, তারপর আমরা স্যান্ডেল শুকায় দিচ্ছ আর ভালো হয়ে যাচ্ছে। এই ঘটনা তো দেখছো বা করছো, শুনছো হয়তো। লাস্টবার যখন আমি আসি মৌখারাতে তোমার ওই বসে আছি বাসের কাউন্টারে, ওখানে এসে এক লোক এরকম মনে করো যে হঠাৎ করে পড়ে এই খিচুনি হইতে 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 মুখ দিয়ে লালচে উঠে মনে করো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। পরে ওই যে আমরা স্যান্ডেল নিয়ে এসে শুকায় দিল আর ঠিক হয়ে গেল। তাহলে যাই হোক, এই এপিলেপসি রোগীদের বলা হয় মূলত মৃগী রোগ। বাংলায় কি বলা হয়? মৃগী রোগ। তাহলে এই বাংলার মৃগী রোগকেই কি বলা হয়? এপিলেপসি। এই মৃগী রোগকে আমাদের গ্রামের লোক বলে মির্গি রোগ অনেকে, ঠিক আছে? তাইলে এইটাই হচ্ছে কি? মৃগী রোগ। তাইলে মৃগী রোগে কি হয়? খিঁচুনি হয়। মৃগী রোগে কি হয়? খিঁচুনি হয়। তাহলে কখন এই সমস্যাটা হয়? মস্তিষ্কের সমস্যা হইলে। তাইলে মস্তিষ্কের যে রোগের কারণে খিঁচুনি বা কাঁপুনি সৃষ্টি হয়, রোগী কেন হয়ে পড়ে সৃষ্টি হয়ে এখানে, তাইলে খিঁচুনি বা কাঁপুনি সৃষ্টি হয়ে রোগী অজ্ঞান হয়ে পড়ে, তাকে কি বলা হয়? এপিলেপসি বলে। এপিলেপসিকে তাহলে এই এই তোকে না, এখানে হবে এই রোগকে। তাহলে এই রোগকে কি বলা হয়? মৃগী রোগও বলা হয়। লক্ষণ কি? তাইলে হঠাৎ সাময়িকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, কাঁপুনি খিঁচুনি দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে। তাইলে এই মৃগী রোগাক্রান্ত অবস্থায় কোথাও পড়ে গেলে রোগী নিজ শক্তিতে আর উঠতে পারে না, ওকে টেনে তুলতে হয় আরেকজন এসে। এই কারণে মৃগী রোগীদের জলাশয়, তার মানে পুকুর, পানি, সমুদ্র, এগুলোতে নামা নিষেধ থাকে। চুলার পাড়ে যাওয়া নিষেধ থাকে, কারণ দেখা যাচ্ছে চুলায় রান্না করতেছে, রান্না করতে করতে চুলার পাশে মনে করো পড়ে গেল, শাড়ির আঁচলে আগুন ধরে পুড়ে মরে গেল। এই জন্য চুলার পাড়ে যাইতে নিষেধ করা হয়। পানি, জলাশয়, পুকুর, নদী, খাল, বিল এগুলোতে নামতে নিষেধ করা হয়। তাহলে এগুলো হচ্ছে কি? বিপজ্জনক। ওখানে যে যদি তার মৃগীটা গেলে সে আর বাঁচবে না, সামান্য পানিতে ডুবে এরা মরে যেতে পারে। এই জন্য বলা হয় যে এই ধরনের স্থান থেকে দূরে রাখতে হয়। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে এই আগুনে গেলে মৃগী রোগ হয়, পানি দেখলে এদের মৃগী রোগ হয়। এই ঘটনাটা ভুল। তাইলে আগুন বা পানির সাথে এপিলেপসির লক্ষণ প্রকাশ পাওয়ার কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কিত সমাজের প্রচলিত ধারণাটি কি? ভুল। তাহলে মৃগী রোগের কারণ কি? এটার কারণ কোনো এক্স্যাক্ট কারণ জানা যায় নাই। তাহলে স্ট্রোকে আক্রান্ত রোগীদের মৃগী রোগ হইতে পারে। মাথায় আঘাত লাগলে মেনিনজাইটিস। মেনিনজাইটিস কাকে বলে? মস্তিষ্কের আবরণের নাম কি ছিল বলো? মস্তিষ্কের আবরণ, মস্তিষ্কের আবরণের নাম ছিল হচ্ছে মেনিনজেস। কি ছিল? মেনিনজেস। আর এই মেনিনজেসের প্রদাহ হইলে সেই ঘটনাটাকে আমরা বলি কি? মেনিনজাইটিস। তারপরে এনকেফালাইটিস। এটা দেখো আমি লিখছি এনকেফালাইটিস, তোমাদের বইয়ে লেখা আছে কে এর জায়গায় সে, এনসেফালাইটিস। এটার বানান আসলে ENCE, CEPHA, এইভাবে। এই সিতে কেউ কে উচ্চারণ করে, কেউ সে উচ্চারণ করে, যেটা উচ্চারণ করবে সেটাই সঠিক। তাহলে মেনিনজেফালাইটিস মস্তিষ্কের জন্মগত বিকৃতি, মস্তিষ্কের টিউমার, ব্রেইন টিউমার ইত্যাদি কারণে মৃগী রোগ হইতে পারে। তাইলে এক্সাক্ট কারণ স্ট্রোকের পেশেন্টদের হইতে পারে, তারপরে আর কার হইতে পারে? মেনিনজাইটিস, এনকেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতি, টিউমারের কারণেও হইতে পারে। তারপরে এপিলেপসি আর নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সের মানুষেরই এটা হইতে পারে। কোনো এপিলেপসি দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব নেই, আবার কোনোটা দীর্ঘমেয়াদী স্থায়ী ক্ষতি করতে পারে। তাই বিশেষজ্ঞ ডাক্তার দেখায় প্রয়োজনীয় চিকিৎসা নিতে হয় আর কি।
তাইলে এপিলেপসির মতোই আরেকটা রোগ আছে, এটার নাম পার্কিনসন্স ডিজিজ বা পার্কিনসনিজমও বলা হয়। তাহলে এই রোগের কারণেও কি হয়, এই রোগের কারণে রোগীর শুধু হাত আর পা কাঁপে। কী কাঁপে? হাত, পা, অনেক সময় এর সাথে মুখমণ্ডলও কাঁপে। তাইলে এইটা কি ছিল? সারা শরীরই কাঁপে। এপিলেপসি কী ছিল? এপিলেপসি ছিল সারা শরীর কাঁপতে কাঁপতে রোগী কার্যক্ষমতা হারিয়ে কাঁপুনি খিঁচুনি হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এইটার ক্ষেত্রে পার্কিনসনিজম, এইটার ক্ষেত্রে খালি কি কাঁপে? হাত আর পা কাঁপে। তাইলে মস্তিষ্কের যে রোগের কারণে রোগীর হাত ও পায়ে কাঁপুনি হয়, আক্রান্ত রোগী নড়াচড়া হাঁটাহাঁটি করতে সমস্যা হয়, তাকে পার্কিনসন রোগ বা পার্কিনসনিজম বলে। এই রোগ 50 বছরের পরে বেশি হয়, তবে বংশে যদি আগের কারো থাকে তবে যে কেউই, যুবক যুবতীরাও আক্রান্ত হইতে পারে। তাইলে এইটা কেন হয়? এইটা হয় হচ্ছে একটা হরমোনের অভাবে, একটা হরমোনের অভাবে। সেই হরমোনের নাম হচ্ছে ডোপামিন। সেই হরমোনের নাম কি? ডোপামিন। তাহলে পার্কিনসনিজম কথাটা আসলেই আমাদের কোন হরমোনের নাম মনে করতে হবে? ডোপামিন হরমোনের নাম মনে করতে হবে। তাহলে ডোপামিন হরমোন নিঃসরণ করে কে? স্নায়ু কোষ। আমাদের যে নিউরন আছে, স্নায়ু কোষ, তাহলে এই স্নায়ু কোষগুলো ডোপামিন নিঃসরণ করে। তাইলে এই ডোপামিন আমাদের পেশির নড়াচড়ায় সহায়তা করে। যার দেহে ডোপামিন কম তারই সমস্যা। তাহলে পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে ডোপামিন তৈরির স্নায়ু কোষগুলো কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে যে স্নায়ু কোষ ডোপামিন তৈরি করে সেই স্নায়ু কোষ নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হলে ডোপামিনের পরিমাণ কী হবে? কম হবে। তাইলে এই যে ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো কোষে সংবেদন পাঠাতে পারে না, মাংসপেশি তার কার্যকারিতা হারায় এবং কাঁপতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই রোগে আক্রান্ত ব্যক্তির মাংসপেশি আরও অকার্যকর হয়ে থাকে, কাঁপুনি খিঁচুনি আরও বেশি বাড়তে থাকে, ফলে চলাফেরা লেখালেখি ইত্যাদি কাজ কষ্ট হয়ে পড়ে। এখন হাত কাঁপতেছে, হাত কাঁপলে কি তুমি কলম ধরে ঠিক মতো লিখতে পারবা? পারবা না। তাহলে লেখালেখি কাজ করতে পারে না। পা কাঁপতেছে, তাহলে কি তুমি হাঁটতে পারবা সঠিকভাবে? সঠিকভাবে হাঁটতে পারবা না। তাইলে এই যে চলাফেরা লেখালেখি এসব কাজ কষ্টকর হয়ে পারে। উপসর্গ চলে আসি। তাইলে প্রাথমিক অবস্থায় হাত পা হালকা কাঁপে, আর বয়স বৃদ্ধির সাথে সাথে এটা বাড়তে থাকে। তারপরে তাইলে বাড়লে রোগী সোজাসুজি হাঁটতে পারে না। এই পার্কিনসনের রোগী কি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে মেঝেতে একটা সোজা দাগ দিয়ে দেয়, বা টাইলসের যে সোজা একটা শির থাকে, রোগীকে বলে যে ওই শির ধরে আপনি সোজা হাঁটেন তো, শিরের ওপর দিয়ে বা ফেলে ফেলে, ও আর সোজা হাঁটতে পারে না। তাইলে রোগী সোজাসুজি হাঁটতে পারে না। তারপরে কথা বলার সময় মুখে বাচনভঙ্গি আসে না, মুখ বেঁকে থাকে, মুখ অনড় হয়ে থাকে। ফলে যদি জোর করে কথা বলতে যায় মুখের পেশির ওপর চাপ পড়ে টান পড়ে ব্যথা হয়, মুখে ব্যথা হইতে পারে। তারপরে রোগীর নড়াচড়ায় কষ্ট হয়, ওই চেয়ার থেকে উঠা হাঁটা এগুলোতে সমস্যা হয়। আর হচ্ছে এর পাশাপাশি চোখের পাতাও কাঁপতে পারে। এর পাশাপাশি এদের কোষ্ঠকাঠিন্য হইতে পারে। কোষ্ঠকাঠিন্য মানে পায়খানা কষা, খাবার গিলতে কষ্ট হইতে পারে, এই সকল সমস্যা হইতে পারে। তাই এপিলেপসির কি ডাক্তার দেখাইতে হবে, মূলত ফিজিওথেরাপি গ্রহণ করতে পারে হবে, পরিমিত খাদ্য গ্রহণ, সুশৃঙ্খল জীবনযাপন, রিডিং দিবা। আমাদের মোটামুটি শেষের দিকে আমরা রিভিশন দিয়ে দিব। একটু তোমাদের অগোছালো মনে হচ্ছে হয়তো, কারণ সবগুলো রোগ নিয়ে একসাথে পড়া হচ্ছে। আমরা যখন রিভিশন দিয়ে দেবো এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো তোমরা সব জানো, এইটা জাস্ট রিডিং। একবার আমি রিডিং দিয়ে দিই, তাইলে চলে আসো সমন্বয় কার্যক্রমে তামাক ও মাদক দ্রব্যের প্রভাব। তাইলে তামাক আর মাদক দ্রব্য আমাদের কি সমস্যা করে? তাইলে প্রথমে মাদক দ্রব্য চিনো, নামগুলো: তামাক, গাঁজা, ভাং, চরস, আফিম, মরফিন, কোকেন, মদ ইত্যাদি মাদক দ্রব্য হিসেবে পরিচিত। এখন এই যে কোকেন, আফিম আর মরফিন আছে, এগুলো থেকে ওষুধ তৈরি করা। এই যে মরফিন, এই মরফিনটা কিন্তু ব্যথার ওষুধ। মরফিন, পেথিডিন এগুলো হচ্ছে তীব্র ব্যথার ওষুধ। এই ব্যথার ওষুধগুলো ইঞ্জেকশনের মাধ্যমে নিয়েও মানুষ নেশা করে। তাইলে বুঝো কি পরিস্থিতি। তাইলে কোকেন, আফিন, মরফিন এইসব যে মাদক দ্রব্য আছে, এই সকল মাদক দ্রব্য থেকে কৃত্রিম উপায়ে বিভিন্ন দেশে ওষুধ তৈরি করা হয়। তাহলে এই সব ওষুধ এবং এর সাথে ঘুমের ওষুধ, তাহলে এইসব ওষুধ এবং এর সাথে ঘুমের ওষুধ এগুলা নেশার উদ্রেক করে এবং মানুষ নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করে। আর মানুষ কেন মাদকাসক্ত হয়? প্রেমে ছ্যাঁকা খেয়ে, পরিবারের সমস্যা, এগুলা রিডিং দিবা। বেকারত্ব, হতাশা, অভাব অনটন, মাদক দ্রব্যের কুফল সম্পর্কে অজ্ঞতা, রিডিং দিবা। বন্ধুদের ইয়েতে প্রভাবে। তারপরে সাম্প্রতিক গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কি দেখা গেছে? যে স্বাভাবিক ও সামাজিক ও পারিবারিক সম্পর্কের ঘাটতি, মূলত পারিবারিক কলহ, এগুলো থেকেই এই মাদকাসক্তির সংখ্যাটা দিন দিন বাড়তেছে। তাইলে দেখো,
তামাক ব্যবহার করলে মানে বিড়ি খাইলে, তারপরে জর্দা খাইলে পানের সাথে যারা জর্দা খায়, তাইলে তামাক ব্যবহার করলে, জর্দা খাইলে, ধূমপান করলে কিসের পরিমাণ বাড়ে? এগুলোতে সবগুলোতে নিকোটিন আছে। তাহলে এগুলোতে নিকোটিনের মাত্রা বেড়ে যায়। কিসের মাত্রা বেড়ে যায়? নিকোটিনের মাত্রা বেড়ে যায়। তাহলে নিকোটিন কি করে? তাহলে এই যে নিকোটিন বেড়ে গেল, এই নিকোটিন স্নায়ু কোষকে উদ্দীপিত করে। কার উপর প্রভাব রাখে? স্নায়ু কোষ। তাহলে নিকোটিন স্নায়ু কোষকে উদ্দীপিত করে। তাইলে ফলে এই উদ্দীপিত করতে করতে এক সময় আজকে যে পরিমাণ নিকোটিন উদ্দীপিত করতো, পরের দিন এই পরিমাণ নিকোটিনে আর কাজ হয় না, তখন আরও বেশি নিকোটিন লাগে। এইভাবে এই যে পরবর্তীতে দেহে নিকোটিনের চাহিদা কী হয়? আরও বেড়ে যায়। এই বাড়তি চাহিদা মেটাতে আরও বেশি জর্দা খায়, আরও বেশি বিড়ি খায়, আরও বেশি ধূমপান করে। তাহলে এইভাবে মানুষ নেশাসক্ত হয়ে পড়ে। তাহলে নিকোটিনের চাহিদা আমাদের স্নায়ু কোষে দিন দিন বাড়তে থাকে, ফলে মানুষ দিন দিন নেশায় আকৃষ্ট হয়ে পড়ে। প্রভাব, তাহলে নিকোটিন কী করে? স্নায়ু কোষের কার্যকারিতা নষ্ট করে। তারপরে এই যে হাত পা মাথা অনিচ্ছিকভাবে কাঁপতে পারে এই নেশা করলে। তারপরে সূক্ষ্ম কাজে যে সুইয়ের ছিদ্রে সুতা ঢোকানো, সোজা দাগ টানা, লেখালেখি, এগুলোতে সমস্যা হতে পারে। তারপরে আর কি প্রভাব আছে? মাদকাসক্তির কারণে ইচ্ছাশক্তির কাছে হার মেনে নেশা গ্রহণে বাধ্য হয়। তারপরে হচ্ছে চিন্তাশক্তি লোপ পেতে থাকে। তারপরে কাজে মনোযোগ হারায়, সাধারণ জীবনযাপনে ব্যর্থ হয়। তারপরে অতিরিক্ত নেশায় সে অজ্ঞান হয়ে যাইতে পারে। তারপরে বিভিন্ন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে। তারপরে মাদকাসক্ত ব্যক্তি নির্দিষ্ট সময় পরপর মাদক গ্রহণ করতে না পারলে তার মারাত্মক কষ্ট হয়, এমনকি শরীরে অনিয়ন্ত্রিত খিঁচুনি পর্যন্ত হইতে পারে। তাইলে এই কারণে মাদকের অর্থ জোগাড় করতে যেয়ে অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হয়ে পারে। মাঝে মধ্যে আমাদের টিভিতে বিভিন্ন ধরনের নিউজ আসে, দেখা যায় মেয়ে বাবাকে খুন করে ফেলছে, বাবা মাকে জবাই করে ফেলছে, এরকম অনেক নিউজ আসে। এই মাদকাসক্তির প্রভাবে এগুলো হয়ে থাকে। তাহলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আমরা বলি রিহ্যাব সেন্টার। তাহলে নিরাময় কেন্দ্র বা রিহ্যাব সেন্টার এর সাহায্যে মাদকের নেশা থেকে বের হয়ে আসা সম্ভব। তাহলে পরিবারের সঙ্গে বা এগুলো রিডিং দিবা। কুফল সম্পর্কে সবাই জানো, পরিত্রাণের উপায়ও সবাই জানো। তাহলে নৈতিক রিডিং দিবা এগুলা। তাহলে মাদক থেকে সেরকম কোনো কিছু আলাদা করে পড়ানোর কিছু নাই। এখান থেকে জাস্ট এই সালটা লাগবে 1990 সালে বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর সৃষ্টি হয়। তাইলে এই অধিদপ্তরের কাজ কি? আইন প্রণয়ন, আইনের প্রয়োগ, নিরোধ, চিকিৎসা এবং পুনর্বাসন। দরজা অফ করো, সাউন্ড আসতেছে। তাইলে এতটুকু হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়া। আমরা আজকের প্রথম থেকে একটু 2 মিনিটে একবার রিভিশন দিয়ে দিই। 2 মিনিটে একবার রিভিশন দিয়ে দিই। সবাই একটু মনোযোগী হও প্রথম থেকে। প্রথম থেকে একটু মনোযোগী হও। আমরা শুরু করছিলাম হরমোনজনিত অস্বাভাবিকতা থেকে। হরমোনজনিত অস্বাভাবিকতা, প্রথমে আমরা চলে আসি থাইরয়েড সমস্যা। তাইলে থাইরয়েড সমস্যা মূলত গয়টার আমরা মনে রাখবো, 2টা জিনিস মনে রাখবো, গলগণ্ড আর হচ্ছে টিউমার, ক্যান্সার বা আয়োডিনের অভাবজনিত যে কোনো কারণে গলা ফুলে গেলে সেই সবগুলোকে গলগণ্ড বলি। আর শুধুমাত্র আয়োডিনের অভাবে হরমোনজনিত সমস্যা হলে সেগুলোকে আমরা গয়টার বলি। তাইলে আমাদের এই গলগণ্ড গয়টার যাই বলো, এগুলো সমাধানের জন্য আমাদের কী খাইতে হবে? আয়োডিন সমৃদ্ধ খাবার খাইতে হবে। তারপরে আমরা চলে আসি কোথায় কোথায় বেশি হয়। উত্তরবঙ্গে বেশি হয়, পার্বত্য অঞ্চলে বেশি হয়, আর হচ্ছে হিমালয়ের পাদদেশ নেপালে বেশি পাওয়া যায়। তারপরে হচ্ছে কী কী প্রভাব রাখে? মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, চামড়া খসখসে, মুখমণ্ডল গোলাকার আর স্বাভাবিক শিশুদের থেকে আলাদা হয়ে যায়। তারপরে হচ্ছে আয়োডিনের অভাব রোধে করণীয়, আয়োডিনযুক্ত খাবার খাওয়া লাগবে আলটিমেটলি। তারপরে আমরা চলে আসি বহুমূত্র বা ডায়াবেটিস। তাহলে অগ্নাশয়ে ইনসুলিন তৈরি না হয়, প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, ফলে প্রস্রাবেও গ্লুকোজ নির্গত হয়। এই ঘটনাটাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলা হয়। তারপরে আমরা চলে আসি প্রকারভেদ টাইপ 1, টাইপ 2। তাহলে টাইপ 1-এ হচ্ছে ইনসুলিন একেবারেই তৈরি হয় না, তখন তাকে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন দেওয়া হয়। আর টাইপ 2-তে সামান্য পরিমাণে তৈরি হয়, আংশিক ইনসুলিন তৈরি হয়, এই জন্য তাদেরকে ঔষধ দেওয়া হয়। তবে টাইপ 2-এর ক্ষেত্রেও কখনো কখনো আমাদের কি লাগে? ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন দিতে হইতে পারে। কখন? যদি কখনো স্থায়ী ঘাটতি হয়ে যায় ইনসুলিনের, অথবা এমন কোনো অসুখ হয়েছে যে অসুখের ওষুধ খাওয়ার সাথে আমাদের হচ্ছে ডায়াবেটিসের ওষুধ খাইলে সমস্যা হবে, তখন তাদেরকে এই ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে কী দেওয়া হয়? ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন দেওয়া হয়। ডায়াবেটিস এটা বংশগতীয়, পিতামাতা বা দাদা দাদি নানা নানির কারো থাকলে তার সন্তান সন্ততিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে লক্ষণ কি?
রক্ত আর প্রস্রাবে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাব হইলে পিপাসা লাগবে, পিপাসা হইলে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে পর্যাপ্ত খাবার খাবে, তাও ওজন কমে যাবে, তো ওজন কমে গেলে দুর্বল হবে, দুর্বল হইলে চোখে কম দেখবে, আর হচ্ছে এর পাশাপাশি চামড়া খসখসে রুক্ষ আর ক্ষতস্থান না শুকানো। তাহলে কাদের বেশি হয়? আগে মনে করা হতো বয়স্কদের বেশি হয়, কিন্তু ধারণা সঠিক নয়, ছোটো বড়ো সব বয়সে এটা হইতে পারে। তাহলে যারা অলস জীবনযাপন করে তাদের এটা বেশি হয়। এছাড়া স্থূলকায় মোটা ব্যক্তি যারা তাদের বেশি হয়। তারপরে বংশে যাদের আছে তাদের বেশি হয়। তারপরে আমরা চলে আসি হচ্ছে নয়, তাহলে রক্ত আর প্রস্রাব পরীক্ষা করি। তাহলে এক্সট্রা কিছু তথ্য আছে এগুলো নিজে জানার জন্য। তাহলে চিকিৎসা করে ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। তাহলে তোমাদের পরীক্ষা আসে কোন রোগ ওষুধ খেয়ে বা চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে ডায়াবেটিস। তাহলে ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এগুলা। তাহলে ডাক্তাররা বলে ট্রিপল ডি মেনে চলতে হবে, ডিতে ডিসিপ্লিন, আরেক ডিতে ডায়েট, আরেকটা দিতে ড্রাগস। তাইলে এইগুলা হচ্ছে একটু রিডিং দিবা। তাহলে ডায়েট ডিসিপ্লিন কী কী আছে এগুলো একটু রিডিং দিবা। জানোই ডায়েটের মধ্যে কি চিনিযুক্ত খাবার খাওয়া যাবে না, এই সেই। তারপরে ড্রাগের মধ্যে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়া লাগবে। আর ডিসিপ্লিন মানে নিয়মকানুন মেনে চলা লাগবে। এরপরে আমরা চলে আসি স্ট্রোক সম্পর্কে। স্ট্রোক কোথায়? মস্তিষ্কে হয়, হার্টে নয়। তাহলে মস্তিষ্কে হয়, হৃৎপিণ্ডে নয়। তাহলে মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে। স্ট্রোক দুইভাবে হইতে পারে, একটা রক্তক্ষরণ হয়ে সেটাকে বলা হয় হেমোরাজিক স্ট্রোক, আর একটা হচ্ছে রক্ত জমাট বাঁধলে অক্সিজেন সাপ্লাই কম হয় ব্রেনে, এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। তাহলে ক্ষতিকর বেশি কোনটা? হেমোরাজিক স্ট্রোক বেশি ক্ষতিকর। এটার জন্য প্যারালাইসিস বা রোগী মারাও যেতে পারে। তাহলে লক্ষণগুলো কেমন? লক্ষণগুলো হঠাৎ প্রকাশ পায়, বমি হইতে পারে, মাথা ব্যথা হতে পারে, তাহলে অজ্ঞান হয়ে যাইতে পারে, ঘাড় শক্ত হয়ে যাইতে পারে, মাংসপেশি শিথিল হয়ে যেতে পারে, শ্বসন কমতে পারে, নারীর স্পন্দন বা পালস কমতে পারে, মুখমণ্ডল লাল হয়ে যেতে পারে। তাহলে এইগুলো ছাড়াও এগুলো না হয়ে শুধুমাত্র এরকমও হইতে পারে, শুধু মুখ বেঁকে যাইতে পারে, অথবা অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফিরে আসতে পারে। তাহলে স্ট্রোকে আক্রান্ত রোগীকে দ্রুত অবশ্যই হসপিটালে নিতে হবে। হাসপাতালে না নিলে তার সমস্যা বেড়ে যাবে। হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। সময় মতো উপযুক্ত চিকিৎসা পাইলে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগী বেঁচে গেলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিনের মধ্যে তার জ্ঞান ফিরে আসতে পারে। জ্ঞান ফিরে আসলে রোগী কিছুটা ছটফট করে, আস্তে আস্তে যে অঙ্গগুলো তাদের প্যারালাইসিস হয়ে গেছিলো সেগুলো আস্তে আস্তে শক্তি ফিরে পায়, আর মস্তিষ্কের বাক নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে তার কথা জড়িয়ে যায়। জ্ঞান ফেরার পরও কথা ক্লিয়ার হয় না, জড়িয়ে যায়। আর পক্ষাঘাত বা অবশ বা প্যারালাইসিস হওয়া অঙ্গ এগুলো নাড়াচাড়া করাইলে, এক্সারসাইজ করাইলে, ব্যায়াম করাইলে কি হয়? এগুলোতে শক্তি আস্তে আস্তে ফিরে আসে। তাহলে চিকিৎসার শুরুতে রেসপন্স বেশি থাকে, তাহলে শুরুতে দ্রুত আরোগ্য লাভ করে, পরে আরোগ্য লাভের এই স্পিডটা কমে যায়। তারপরে হঠাৎ স্ট্রোক হলে কিছু স্নায়ু সাময়িক কার্যক্ষমতা হারায়, তারা আবার পরবর্তীতে কার্যক্ষমতা ফিরে পায়, আর কিছু স্নায়ু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। যারা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় তাদের কার্যক্ষমতা চিরতরে কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। রোগ নির্ণয়। রোগ নির্ণয় কিছু পরীক্ষা করা হয়, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করা হয়, করে দেখা হয় যে আসলে রক্তক্ষরণ হয়েছে না রক্ত জমাট বাঁধছে। এবং রক্তক্ষরণ হইলে সে অনুযায়ী চিকিৎসা নেওয়া হয়, রক্ত জমাট বাঁধলেও সে অনুযায়ী চিকিৎসা নেওয়া হয়। তাহলে ওষুধ দিয়ে কাজ না হইলে এখানে কি করা হয়? সার্জারি করা হয়। সার্জারি করে রক্ত জমাটটা ক্লিন করে দেওয়া হয়, অথবা রক্তক্ষরণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেটা ক্লিন করে দেওয়া হয়। তাইলে এটা উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখতে হয়। তারপরে এই সেবা শুশ্রূষা, মলমূত্র ত্যাগের ব্যবস্থা করা, এগুলো রিডিং দিবা। আর মুখে খেতে অপারগ হইলে এনজি টিউব দেওয়া হয়, তার মানে নাকে নল পরিয়ে খাওয়ানো হয়। আর ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ মোতাবেক থেরাপি গ্রহণ করতে হয়, তাইলে তার প্যারালাইসিস হওয়া অঙ্গগুলোতে কি আসে? শক্তি ফিরে আসে। স্ট্রোক প্রতিরোধের উপায়: ধূমপান করা যাবে না, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলোর ওষুধ নিয়মিত খাওয়া লাগবে, নিয়মিত নিয়ন্ত্রণে রাখতে হবে, দুশ্চিন্তা করা যাবে না, স্বাভাবিক জীবনযাপন করতে হবে। স্নায়বিক বৈকল্য। চলে আসি প্যারালাইসিস। প্যারালাইসিস কেন হয়? আমরা একটা দেখলাম স্ট্রোকের কারণে। তাহলে প্যারালাইসিস কাকে বলে? ঐচ্ছিক পেশির শরীরের ঐচ্ছিক পেশি, এটা বেশি না, এটা ঐচ্ছিক পেশি হবে। ঐচ্ছিক পেশি ইচ্ছামতো নাড়ানো ক্ষমতা নষ্ট হওয়াকে প্যারালাইসিস বলে। তাহলে মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে এটা মূলত হয়ে থাকে। প্যারালাইসিস দুই রকম হতে পারে: আংশিক প্যারালাইসিস, শুধু হাত অথবা শুধু পা অথবা শুধু মুখ প্যারালাইসিস হয়ে গেছে; সম্পূর্ণ প্যারালাইসিস, সারা দেহ প্যারালাইসিস হয়ে গেছে। সাধারণত স্ট্রোকের কারণে হয়ে থাকে। তাই তারপরে হচ্ছে সুষুম্নাকাণ্ডে আঘাত লাগলে হতে পারে। তার মানে এখানে আমরা মনে রাখতে বলছি ব্রেন আর স্পাইনাল কর্ড। তাহলে মস্তিষ্কে স্ট্রোক আর হচ্ছে স্পাইনাল কর্ডে আঘাত, তারপরে হচ্ছে এই সকল সমস্যা হইলে প্যারালাইসিস হতে পারে। এপিলেপসিতে চলে আসো। এপিলেপসিতে কী হয়? এপিলেপসির আরেকটা নাম কি? মৃগী। মৃগী। তাইলে এই খিঁচুনি বা কাঁপুনি সৃষ্টি হয়, রোগী অজ্ঞান হয়ে পড়ে। তাহলে মৃগী রোগী হঠাৎ সাময়িকভাবে কার্যকারিতা হারিয়ে কাঁপুনি খিঁচুনির মাধ্যমে মাটিতে লুটিয়ে পড়ে। তাইলে নিজ শক্তিতে এরা উঠতে পারে না পড়ে যাওয়ার পর। এই জন্য মৃগী রোগীকে আগুন, পানি এগুলো থেকে দূরে থাকতে বলা হয়।
তাইলে এপিলেপসির মূল কারণ এখনও সম্পূর্ণরূপে জানা সম্ভব হয়নি। তাহলে সম্পূর্ণরূপে জানা সম্ভব হয়নি কোনটার কারণ, এপিলেপসির কারণ। তাহলে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের হইতে পারে, এছাড়া মেনিনজাইটিস, এনকেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতি, টিউমার এসব কারণে হইতে পারে। তাহলে এখানে বয়সের কোনো গুরুত্ব নাই, যে কোনো বয়সেই হইতে পারে। তাইলে এপিলেপসির জন্য মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হইতে পারে, ডাক্তার দেখায় চিকিৎসা নিতে হবে। তারপরে আমরা চলে আসি পার্কিনসনিজম। তাইলে পার্কিনসনিজমে কি রোগীর হাত আর পা কাঁপে। পার্কিনসনিজমে কি হয়, মস্তিষ্ক রোগীর শুধু হাত আর পা কাঁপে, ফলে রোগীর নড়াচড়া হাঁটাহাঁটি করতে কষ্ট হয়। তাইলে এই রোগ 50 বছর বয়সের পর হয়, বয়স যত বাড়বে সমস্যা তত বাড়তে থাকবে। এইটা কেন হয়, আমাদের নড়াচড়ার জন্য দায়ী হচ্ছে ডোপামিন হরমোন। আমাদের স্নায়ুকোষ ডোপামিন হরমোন রিলিজ করে। যাদের এই পার্কিনসনিজম হয় তাদের স্নায়ুকোষ নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়, এই যে স্নায়ুকোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ফলে ডোপামিনের পরিমাণও কী হয়ে যায়, কমে যায়। ফলে ওই স্নায়ুকোষ থেকে ওই স্নায়ুকোষ আর কাজ করে না, ফলে আমাদের হাত পায়ে আমাদের ব্রেন থেকে যে অর্ডার আসবে সেই অর্ডার আর হাত পায়ে আসতে পারে না, তখন হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে, ফলে চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়ে পড়ে। তাইলে এই যে কী কী সমস্যা হয়, হাত পা কাঁপতে থাকে, সোজা হাঁটতে পারে না, তারপরে হচ্ছে মুখের মাংসপেশিতে চাপ পড়লে, সেখানে টান পড়লে ব্যথা হইতে পারে, তারপরে চেয়ার থেকে উঠতে পারে না বা বসতে পারে না, চলাচল অসুবিধা হয়, চোখের পাতা কোষ্ঠকাঠিন্য, খাবার গিলতে সমস্যা হয়। প্রতিকার কি, রিডিং, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবে। আর মাদক সম্পর্কে তো জানোই। ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের এইটা একটু আমাকে হচ্ছে জানায়ও, ইনফর্ম করো। ধন্যবাদ সবাইকে, তোমরা লিভ নিতে পারো।